আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আমরা আজকে কওমি উদ্যোক্তা এবং আইএফএ কনসালটেন্সির যৌথ উদ্যোগে আয়োজিত ইসলামিক বিজনেস এথিক্স সম্পর্কে এই ছোট্ট ওয়ার্কশপ বলি বা সেমিনার বলি, এখানে যারা এসেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি যারা স্পন্সর করেছেন। এবং আগের সেশনে আমি যতটুকু জেনেছি যে খুব ভালো ডিসকাশন হয়েছে শরিয়ার জায়গা থেকে, এবং ওভারঅল আমাদের ব্যবসায়ীদের যে বিষয়গুলো খেয়াল রাখা দরকার এরকম বেশ কিছু নীতিমালা নিয়ে আলোচনা হয়েছে। আমি এখন যেটা করার চেষ্টা করব, প্রথমে 15 থেকে 20 মিনিট সময়ের মাঝে ইনশাল্লাহ আমরা যখন এথিক্সের কথা বলি, নৈতিকতার কথা বলি, এটার একটা স্ট্যান্ডার্ড বা একটা মেয়ার বা একটা বেঞ্চমার্ক আমাদের সামনে বা একটা মানদণ্ড আমাদের সামনে থাকা উচিত, যার আলোকে আমি সিদ্ধান্ত নিতে পারবো যে বিষয়টি এথিক্যাল হচ্ছে না এথিক্যাল হচ্ছে না, নৈতিক হচ্ছে না অনৈতিক হচ্ছে। এবং এই জায়গায় পুরো বিশ্বেই বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন অ্যাসোসিয়েশনের কোড অফ কন্ডাক্ট আছে অনেক। যারা বিভিন্ন কর্পোরেটগুলোতে কাজ করেন, আপনাদের প্রতিষ্ঠানেও কোড অফ কন্ডাক্ট আছে। অনেকটা বলা যায় নৈতিকতার কোড বা নীতিমালা, কি করা যাবে কি করা যাবে না সংক্ষেপে বিষয়গুলো উল্লেখ থাকে। কিন্তু ইসলামের প্রিন্সিপালের আলোকে কোড অফ এথিক্স বা কোড অফ কন্ডাক্ট আমার দেখা মতে সবচেয়ে সমৃদ্ধভাবে নিয়ে এসেছে আইওফি হচ্ছে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, বাহরাইন ভিত্তিক, যারা মূলত ইসলামী আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য শরিয়া, অ্যাকাউন্টিং, অডিটিং, গভর্নেন্স এবং এথিক্যাল স্ট্যান্ডার্ড প্রণয়ন করে থাকে। তো আমার সেশনে আমি শুরুতে তাদের দেয়া যে ফ্রেমওয়ার্কটা, এটার মূল কথাগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। আশা করি তার মাধ্যমে আমরা একটা সিস্টেম্যাটিক অ্যাপ্রোচ পাবো, একটা পদ্ধতিগত আমাদের কাছে নীতিমালার সামনে চলে আসবে, যার ভিত্তিতে আমরা ধাপে ধাপে এটাকে, যে কোনো বিষয়কে আমরা পরীক্ষা করতে পারবো এটা নৈতিক হচ্ছে কি হচ্ছে না। প্রথমে নৈতিকতা কেন দরকার বা এথিক্স কেন দরকার, এগুলো নিয়ে তো আপনাদের আলোচনা হয়েছেই। যদি আবার একটু স্মরণ করে দিতে চাই যে আমরা যখন ইসলামের কথা বলি, শরিয়ার কথা বলি, এখানে আখলাক বা নৈতিকতা খুব গুরুত্বপূর্ণ একটি ফাউন্ডেশন। একজন মুসলিম ঈমান আছে, ইসলাম আছে, কিন্তু সে অনৈতিক কাজ করে, এটা আসলে কনফ্লিক্টিং একটা বিষয়। তা আরুজ, অর্থাৎ উভয়ে মাঝে দ্বৈরথ আছে। একজন মুসলিম স্বাভাবিকভাবে প্রত্যাশা হচ্ছে সে নৈতিক হবে, সে আমানতদার হবে, সে অনেস্ট হবে, সে সত্যবাদী হবে। এটা ইসলামের সৌন্দর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, এবং তিনি নিজের ব্যাপারে বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি প্রেরিত হয়েছি সর্বোত্তম চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্য। আচ্ছা, আমি এবার সরাসরি চলে যাই। আইওফি এই কোড অফ এথিক্সে প্রথমে এথিক্সকে পরিচয় করিয়েছে একটা শব্দে। এথিক্স হচ্ছে আদলের নাম। এথিক্স যখন আমরা বলি, এক শব্দে যদি এথিক্সকে ব্যাখ্যা করতে চাই, এথিক্সের এক শব্দে ব্যাখ্যা হতে পারে আদল। আদল কি? আদল হচ্ছে নৈতিকতার একদম মিনিমাম একটা মানদণ্ড, যতটুকু না হলে আমরা যে কোনো কাজকে অনৈতিক মনে করি। আর এর পাশাপাশি আরেকটা শব্দ আইওফি ব্যবহার করেছে, যেটার নাম হচ্ছে জুলুম। আমরা জুলুমকে বাংলায় অত্যাচার, অনাচার এই ধরনের শব্দে ব্যাখ্যা করি। যখন আদল বা মিনিমাম যে বেঞ্চমার্ক, সর্বনিম্ন যে মানদণ্ড, সেটার থেকে যখন আমরা নিচে চলে যাই, এটাই হচ্ছে জুলুম। জুলুমের গণ্ডিতে চলে আসা মানেই বিষয়টা অনৈতিক। আর আদলের উপরে গণ্ডিটা হচ্ছে ইহসান। ইহসান শব্দকে আমরা বাংলায় অনেক সময় অনুগ্রহ, দয়া বলি, কিন্তু ইহসানের আসল অর্থ হচ্ছে এক্সিলেন্স, মানে কোনো একটা বিষয়কে সবচেয়ে সুন্দরভাবে করা। আমার হাতে যে সময় আছে, আমার হাতে যে রিসোর্স আছে, যে সম্পদ আছে, আমার যে সামর্থ্য আছে, এগুলো দিয়ে একটা বিষয়কে এর চেয়ে ভালোভাবে আর করা যায় না, এটা হচ্ছে ইহসান। আর সর্বনিম্ন ভালোটা ধরা রাখার যে মানদণ্ড, সেটাকে আমরা বলি আদল, বা যেটাকে আমরা ইনসাফ বলি। এটা যদি আপনারা দেখেন, গ্রাফটা একটু যদি দেখেন, এখানে যে লাইনটা, এটা হচ্ছে আদলের, অর্থাৎ সর্বনিম্ন যে মানদণ্ড, যতটুকু না হলেই না, এটাকে আমরা বলবো আদল। অর্থাৎ এই লাইনের উপরে যদি থাকে, আমরা বলবো বিষয়টা নৈতিক। আর এই লাইনের নিচে চলে আসলে এটা হচ্ছে জুলুম। জুলুম বলতে অনৈতিক।
অন্যায় আমরা যেটাকে বলি, ন্যায় নয়। এবং এই জুলুমের দেখেন নিচে কোনো শেষ নাই। জুলুম একেবারে মানে জাহান্নামের অতল গহ্বরে আমাকে নিয়ে যেতে পারে, নাউজুবিল্লাহি মিন যালিক। আবার আদলের উপরের অংশটায় দেখেন আমরা বলছি এটা ইহসান, ইহসানের এলাকা, এবং ইহসানেরও কোনো শেষ নেই। কিন্তু আদলের একটা মিনিমাম মানদণ্ড আছে, যে যতটুকু না হলেই না। এবং আমরা দেখব ধাপে ধাপে যে শরিয়া আমাদেরকে অনেক কিছুতে ওই মিনিমাম মানদণ্ডটা কেমন হবে এটা আমাদেরকে শিখিয়ে দিয়েছে। কিন্তু ইহসানের কোনো শেষ নেই। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, আমরা ব্যবসায়ী হিসেবে বললাম কি যে আমার প্যাকেটের মধ্যে লেখা আছে 1 কেজি বা 1000 গ্রাম। আমি যদি কাটায় কাটায় তাকে 1 কেজি দেই, এটা হচ্ছে আদল। আমি যদি 900 গ্রাম দেই, 950 গ্রাম দিই, এটা জুলুম। যদি 1050 গ্রাম দিই, এটা ইহসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন জিন ও আরজিহ, মাপো এবং একটু বাড়ায় দাও। এই যে বাড়ায় দাও, এটা আদল না, এটা ইহসান। বাড়ায় দেওয়াটা ইহসান। এমনকি হাদিসে আরও আছে যে ইন্নাল্লাহ ইউহিব্বুল ইহসান ফি কুল্লি শাই, আল্লাহ তাআলা ইহসান সব কিছুতে পছন্দ করেন। ফাইদা কাতালতুম ফাহসিনুল কাতলা, যখন কাউকে হত্যা করতে হয়, যেমন বিচারিক কারণে কাউকে যদি হত্যা করতে হয়, ওইটাও যেন ইহসানের সাথে করা হয়, অর্থাৎ এমনভাবে যেন সে কষ্ট না পায়। ওয়াইদা যাবাহতুম ফাহসিনু যাবহা, যখন তোমরা জবে করবে, জবেটাও ইহসানের সাথে করা। জবে আবার কীভাবে ইহসানের সাথে করে? একটা গরুকে জবে করছি, আরেকটা গরু যেন সামনে থেকে না দেখে, সুইটা যেন প্রপারলি ধার করা হয়, ইত্যাদি ইত্যাদি। তাহলে শরিয়া আমাদেরকে সব কিছুতে ইহসান শেখায়, কারণ আমি যখন ইহসানকে টার্গেট করব, আমি অ্যাটলিস্ট আদলকে মেনটেন করতে পারবো। আর যদি আমি টার্গেটই করি আদলকে, তাহলে আমি হয়তো এই জুলুমের এরিয়াতে পড়ে যাব। এই কোড অফ এথিক্স আইওফি আমাদেরকে প্রেসক্রাইব করেছে একজন মুসলিম ব্যবসায়ী হোক, সে প্রফেশনাল হোক, সে তার সকল কাজের সর্বাবস্থায় ইহসানকে টার্গেট করবে। ইহসানকে যদি সে টার্গেট করে, তাহলে মিনিমাম আদলের লাইনের উপর সে থাকবে আশা করা যায়। কিন্তু সে শুরুতেই যদি চিন্তা করে যে আমি আদলকে টার্গেট করব, তাহলে খুব সম্ভাবনা আছে যে সে জুলুমের এরিয়াতে পড়ে যেতে পারে। এখন জুলুমের এরিয়াতে পড়ে যাওয়া মানেই কিন্তু হারাম না। কোথাও সেটা সন্দেহজনক হবে, কোথাও সেটা হারাম হবে, কোথাও সেটা শুধু হারাম না, সেটা অন্যের সম্পদ খাওয়ার অংশ হয়ে যাবে, হকুল ইবাদ নষ্ট হয়ে যাবে। অর্থাৎ জুলুমের এরিয়াতে যত আমি নিচে যেতে থাকবো, তত আমার সমস্যা বাড়তে থাকবে দুনিয়া এবং আখিরাতে। এবার আসি, এই যে আদল এবং ইহসান দুইটা টার্মিনোলজি বা দুইটা পরিভাষা সম্পর্কে আমরা পরিচিত হলাম। আইওফি কি করেছে, এই দুইটা পরিভাষাকে একটা সূত্রের মাঝে নিয়ে আসছে। অর্থাৎ এখন আমরা আদল এক কথায় বললাম ইনসাফ, ইহসান এক কথায় বললাম এক্সেলেন্স বা সুন্দরভাবে করা। কিন্তু কিভাবে বুঝবো যে আদল এবং ইহসান হয়েছে? এটা বোঝার বা এটা মাপার উপায়টা কি, সেটার জন্য একটা সূত্র তৈরি করেছে আইওফি। এই সূত্রের মাঝে 4টা কম্পোনেন্ট বা উপাদান আছে। এই 4টা উপাদান একই সঙ্গে পাওয়া গেলে আমরা বলবো আদল এবং ইহসান হয়েছে, অর্থাৎ কাজটা নৈতিক হয়েছে। 4টার মাঝে কোনো একটাও যদি বাদ পড়ে, আমরা বলবো আদল এবং ইহসান হয় নাই, অর্থাৎ এটা অনৈতিক হয়েছে, জুলুম হয়েছে। ওই যে আগের লাইনে এখানে যেমন জুলুমের এরিয়াতে পড়ে গেছে, 4টা একসাথে পাওয়া গেলে আমরা বলবো আদলের লাইনে সে আছে। এখন ভালোর তো শেষ নাই, তাহলে আমি সবসময় ওই লাইনের উপরে থেকেও আরও উপরে থাকার চেষ্টা করবো, ওইটা হচ্ছে ইহসান। এই 4টা মানদণ্ড কি? যে কোনো কাজের ক্ষেত্রে 1 নম্বর রাইট ইন্টেনশন এবং রাইট মাইন্ডসেট থাকতে হবে। ইন্টেনশন মানে হচ্ছে নিয়া, আর মাইন্ডসেট হচ্ছে আমাদের বাংলায় কি বলা যায়, মানে হ্যাঁ না লক্ষ্য না, না মনস্তত্ত্ব বলতে পারি, মনোভাব বা মনস্তত্ত্ব। হ্যাঁ, এটার ব্যাখ্যা আসবে, সামনে আসবে। এটা হচ্ছে 1 নম্বর, যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে, যে কোনো কথার ক্ষেত্রে। 2 নম্বর হচ্ছে ডুইং দ্য রাইট থিং, সঠিক কাজটা করা, সঠিক কাজটা করা। 3 নম্বর হচ্ছে ডুইং ইট ইন দ্য রাইট ম্যানার, সঠিক উপায়ে করা, সঠিক কাজ সঠিক উপায়ে করা। আর 4 নম্বর হচ্ছে এনগেজিং উইথ আদার্স পজিটিভলি, অন্যের সাথে ইতিবাচকভাবে কাজ করা। আমরা ডিটেইলে যাওয়ার আগে কিছু সিনারিও চিন্তা করি। যে ধরেন আমি মানুষকে সাহায্য করতে চাই, গরিব মানুষকে সাহায্য করতে চাই, এটা একটা গুড ইন্টেনশন, রাইট ইন্টেনশন, মাইন্ডসেটটাও রাইট, অর্থাৎ আমার মনস্তত্ত্ব, আমার নিয়ত ভালো, এবং আমি তার হাতে সহযোগিতা করতে চাই, তাকে টাকা তুলে দেবো, এটা ডুইং দ্য রাইট থিং, সঠিক কাজটাই হচ্ছে। কিন্তু আমি টাকাটা চুরি করে দিব,
তাহলে ওই ডুইং দ্য রাইট ম্যানার যেটা সঠিকভাবে করা ওইটা ওই মানদণ্ডে আটকে গেল। আবার 4 নম্বরটা পাওয়া যাচ্ছে এনগেজিং উইথ আদার্স পজিটিভলি, ইতিবাচকভাবে অন্যের সাথে কাজ করা। আমি ইতিবাচকভাবেই চুরি করি, নাউজুবিল্লাহ। আমাদের যারা ঘুষ খায় তারা ইতিবাচকভাবেই ঘুষ খায়, সদিচ্ছায় সৎ নিয়তে ঘুষ খায়, করাপশন করে। কেন? তার ফ্যামিলি ভালো থাকবে, আত্মীয়স্বজন ভালো থাকবে, এলাকার মানুষকে চাকরি দিবে, সব ইন্টেনশন ভালো এবং রাইট থিংই সে হয়তো করতেছে তার ভাষ্যে, কিন্তু এটা রাইট ম্যানারে বা সঠিকভাবে হচ্ছে না। সঠিকভাবে মানে প্রক্রিয়াটা সঠিক হচ্ছে না। চুরি করা সঠিক প্রক্রিয়া মানে কি? যখনই আমরা সঠিক বলবো, এ সবগুলোই হচ্ছে শরিয়া অনুমোদিত সঠিক তরিকা, এটা শরিয়া অনুমোদিত তরিকা। কাজেই আমাদের প্রত্যেকটা সিদ্ধান্তে, প্রত্যেকটা কাজে এই 4টা বিষয়কে আমাদের 4টা বিষয়ের আলোকে আমাকে সেট করতে হবে। এটার নিয়ত কি? আমি সঠিক কথাই বলতেছি, সঠিকভাবেই বলতেছি, কিন্তু নিয়ত হচ্ছে আমার খারাপ। এটা অবশ্য কেউ দেখবে না। এখানে একটা মজার বিষয় বলি, এই যে প্রথম পার্টটা ইন্টেনশন এবং মাইন্ডসেট, এটা কি দেখা যায়? এটা প্রমাণ করা যায়? প্রমাণ করা তো যায় না। এটা একান্তই ব্যক্তির, মানে ইন্টেনশন বা নিয়ত হচ্ছে আমালুল কলব, অ্যাকশন অফ দি হার্ট। এটা কেউ দেখে না, এটা একান্তই ব্যক্তি নিজে জানে। পৃথিবীর কোনো কোড অফ এথিক্সে বা কোড অফ কন্ডাক্টে এই পার্টটা নাই। নিয়া এবং মাইন্ডসেট পৃথিবীর কোনো কোড অফ কন্ডাক্টে আপনারা পাবেন না। কোড অফ কন্ডাক্ট হচ্ছে সব কাজের উপর, যে আপনি কাজটা কি করছেন ওটার উপর কোড অফ কন্ডাক্ট। কিন্তু একমাত্র আইইউসি, যেহেতু এটা ইসলামের শরিয়ার ভিত্তিতে এটাকে লেখা হয়েছে, এবং শরিয়ায় আমরা দেখবো একদম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রথম হাদিস নিয়ে আসছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তাই না? এমনকি প্রত্যেক শরিয়ার সকল ক্ষেত্রেই আমরা নিয়ার কথা বলতেছি। অজু, আমি কি হাত ধুইলাম না অজু করলাম, এটার পার্থক্য হলো নিয়া। আমি কি উঠা বসা করলাম না নামাজ পড়লাম, এটার পার্থক্য হলো নিয়া। আমি ফরজ পড়লাম না আপনার সুন্না পড়লাম, এই পার্থক্য করে দিচ্ছে নিয়া। তাহলে নিয়া আপনার খুবই ডিটারমিনিং একটা ফ্যাক্টর। এই জন্য এই কোড অফ এথিক্সে নিয়ার কথা নিয়ে আসছে। তাহলে 1 নম্বরটা কিন্তু আমি ছাড়া কেউ জানে না। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। মানুষ হয়তো প্রমাণ করতে পারবে বাকি 3টা, যে আমি সঠিকভাবে করি নাই, সঠিক কাজটি করি নাই, অথবা করার সময় মানুষের সাথে ঝগড়াঝাটি করেছি। শেষেরটার উদাহরণ হলো আমি একটা ভালো কাজই করেছি, কিন্তু কিভাবে করছি? খুব বাজে ব্যবহার করে করছি। আমি ধরেন আমার এমপ্লয়িকে বোনাস দিয়েছি, ইন্টেনশন ভালো, ভালো, আপনার সঠিক কাজটাই করেছি, সঠিকভাবেই করেছি, কিন্তু বোনাস দেওয়ার সময় তাকে চূড়ান্ত অপমান করে দিয়েছি। কথা বুঝতে পারেন নাই? তাহলে আমার ওই 4 নম্বরটা মিস হয়ে গেল, অনৈতিক হয়ে গেল। আমি আমার এমপ্লয়িকে আপনার করতে চাচ্ছি, তাকে তার বিহেভিয়ার ঠিক করতে চাচ্ছি, অর্থাৎ তার আচরণ ঠিক করতে চাচ্ছি। আমার ইন্টেনশন ভালো, মানে নিয়ত ভালো, মাইন্ডসেটও ভালো। তার আচরণ ভালো হইলে বা তার কাজটা ভালো হইলে প্রতিষ্ঠান লাভবান হবে, সে লাভবান হবে। কিন্তু আমি কি করলাম? সবার সামনে এনে তাকে অপমান করলাম। তাহলে ওই তাওয়াসি বিল হক, আমরা সামনে আসবো, এনগেজিং উইথ আদার্স পজিটিভলি, যে 4 নম্বরটা, এটা তখন পাওয়া গেল না। তখন এটা জুলুমের ক্যাটাগরিতে চলে যাবে, অন্যায় বা অনৈতিক কাজের মধ্যে চলে যাবে। আইইউসি কি করেছে দেখেন, উপরের পার্টটা হচ্ছে, নিচের পার্টটা হচ্ছে যে মাত্র যে 4টা সূত্রের উপাদান আমরা বললাম, এই 4টাকে ওরা আরো ব্যাখ্যা করার জন্য 6টা শরিয়ার 6টা প্রিন্সিপালের কথা উল্লেখ করেছে। যেমন রাইট ইন্টেনশন, আমার সঠিক নিয়ত আছে কিনা, এটা কিভাবে মাপবো? তাকওয়া প্রিন্সিপাল দিয়ে। সঠিক মাইন্ডসেট আছে কিনা, এটা কিভাবে মাপবো? তাওয়াক্কুল দিয়ে। সঠিক কাজটি করছি কিনা কিভাবে মাপবো? সিদকের আলোকে। সঠিকভাবে করছি কিনা, প্রক্রিয়ায় করছি কিনা, তরিকায় করছি কিনা, এটা পরিমাপ করব কুওয়ার মানদণ্ডে। এবং সর্বশেষ অন্যের সাথে আমি পজিটিভ বা ইতিবাচকভাবে কাজ করছি কিনা, এটাকে আমরা পরিমাপ করব তাওয়াসি বিল হকের মানদণ্ডে। কিভাবে পরিমাপ করবে? এবার আসেন আমরা আরেকটু ডিটেলে যাই। প্রথমে আমরা আসি এই তাকওয়া, ওই যে তাকওয়াটা হচ্ছে মূলত সঠিক নিয়ত যে থাকা, ওইটাকে আমরা পরিমাপ করব তাকওয়ার আলোকে। তাকওয়ার যে ব্যাখ্যা আমরা জানি, তাকওয়া মানে আল্লাহর ভয়। বাকি এখানে আইইউসি যেভাবে ডিফাইন করেছে, তাকওয়া হচ্ছে আল্লাহর এমন কনসাসনেস বা এমন সচেতনতা এবং আল্লাহর স্মরণটা এমনভাবে থাকা, যার ফলে আমি সকল কাজে আল্লাহর নির্দেশ অনুসরণ করি এবং ভুল হয়ে গেলেই ক্ষমা চাই, তওবা করি। এটাকে এভাবে ওনারা তাকওয়াকে ডিফাইন করেছেন। এখন এইটার কিছু ভায়োলেশন বলতে কখন বলবো যে তাকওয়া লঙ্ঘন হয়েছে? ওই যে আমি বললাম যে একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ, যে আমি কিভাবে একে একে আমি পরীক্ষা করে দেখবো যে আসলে আমার অনৈতিক হয়েছে কিনা, তাকওয়া লঙ্ঘন হয়েছে কিনা, এটার কিছু লঙ্ঘন ওনারা দিয়েছেন। যেমন
আপনার ইচ্ছাকৃতভাবে এবং রেগুলারলি আপনার গুনাহের কাজ করা। যেমন রেগুলারলি আমি নামাজ ছেড়ে দিই, হ্যাঁ আপনার নামাজ কাজা হয়, অথবা দিনের বেলা আমি কলিগদের সাথে খুবই ভালো থাকি, নামাজ পড়ি ইত্যাদি, রাতে গিয়ে মদ খাই, নাউজুবিল্লাহ মিজান। তাহলে এটা কিন্তু অন্য কেউ দেখছে না, কিন্তু এটার মাধ্যমে আমার ইন্টেনশন ওই যে পার্টটা ওটা নষ্ট হয়ে গেল। এরপর গাফলা। গাফলা হচ্ছে আপনার উদাসীনতা, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশগুলোর ব্যাপারে উদাসীন থাকা। প্রতিনিয়ত আমি নামাজের সময় মিটিং ডাকি, অথবা আপনার মানে যেই সময় আল্লাহ স্মরণ আমাদের উপর ওয়াজিব ওই সময়টাকে আমি প্রতিনিয়ত উদাসীন থাকি। এইটা ওই ইন্টেনশনের যে পার্টটা, নিয়ত সঠিক থাকা, সেটার সাথে সাংঘর্ষিক। অর্থাৎ এই জিনিসগুলো হলে আমরা বলবো যে ওটা লঙ্ঘন হয়েছে। 2 নম্বর তাওয়াক্কুল। তাওয়াক্কুল হচ্ছে ওই যে মাইন্ডসেটের ব্যাখ্যায় তাওয়াক্কুলকে নিয়ে আসা হয়েছে, সঠিক মাইন্ডসেট থাকা। সঠিক মাইন্ডসেট বা মনস্তত্ত্ব থাকা বলতে কি বুঝায়? বুঝায় আমার তাওয়াক্কুল থাকা লাগবে। তাওয়াক্কুল মানে কি? তাওয়াক্কুল মানে আমরা জানি আল্লাহর উপর ভরসা, কিন্তু আইয়ুফি খুব চমৎকারভাবে তাওয়াক্কুলকে ব্যাখ্যা করেছে। আইয়ুফি বলার চেষ্টা করেছে যে একটা কাজ আপনার শুরু করার আগে আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থা রাখা, এবং একটা কাজ শুরু করার সময় অপটিমালি বলতে যতটুকু প্রয়োজন ততটুকু আমার হাতে যত রিসোর্স আছে সেটাকে ব্যয় করা। রিসোর্স বলতে সময়, সক্ষমতা এবং সম্পদ। আমার হাতে যে সময় আছে সেই সময়টা যতটুকু দরকার, যতটুকু আমার সম্পদ ব্যয় করা দরকার, এবং যতটুকু আমার সামর্থ্য বা এনার্জি ব্যয় করা দরকার, এই 3টা ব্যয় করে আমি এই কাজটা ইতিবাচক মনোভাব নিয়ে, অর্থাৎ আমি এটা শেষ পর্যন্ত যাব, আমাকে এটা সফল হইতে হবে, এই মনোভাব নিয়ে আমি কাজটা শুরু করা। এরপর ফলাফল যখন আসবে, ফলাফলের ব্যাপারে কন্টেন্ট থাকা। কন্টেন্ট মানে হচ্ছে আপনার অস্থির না হয়, স্থির থাকা এবং আল্লাহর প্রতি আস্থা রাখা। তাহলে 2টা ফেজ। আমি যখন কাজটা করছি তখন আমার হাতে যে রিসোর্সগুলো আছে, সময়, সক্ষমতা এবং আপনার সম্পদ, এই 3টা যতটুকু ব্যয় করা দরকার আমি ব্যয় করব, এবং আমি ইতিবাচক থাকবো যে না আমি এটা পারবো। আমি যদি শুরুতেই মনে করি এটা আমার দ্বারা হবে না, তাহলে ওই মাইন্ডসেটের যে পার্টটা ছিল ওটা লঙ্ঘন হয়ে গেল। একটা ব্যবসা শুরু করতেছি, মনে করতেছি যে না এটা আমার দ্বারা হবে না। একটা প্রোডাক্ট বাজারে নিয়ে আসতেছি, কিন্তু ভাবতেছি না এটা আমার দ্বারা হবে না, আমি বাজারে ঢুকতে পারবো না, তাহলে ওই তাওয়াক্কুলের লঙ্ঘন হয়ে গেল। তাওয়াক্কুলের আমার কমপ্লায়েন্স হবে যখন আমি ইতিবাচক মনোভাব নিয়ে আমার যতটুকু দরকার, আমার এখানে যেই সময় দরকার, যে এনার্জি দরকার, যে সম্পদ দরকার, তাকে ব্যয় করব। এরপর ফলাফল আমার পক্ষেও আসতে পারে, বিপক্ষেও যেতে পারে। পক্ষে আসলে আলহামদুলিল্লাহ, বিপক্ষে গেলে নাউজুবিল্লাহ না, বিপক্ষে গেলেও আলহামদুলিল্লাহ। অর্থাৎ আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আপনার ফলাফল আমার পক্ষে আসে নাই, স্টিল আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে ডিক্রি, কাদার, আমার উপর যে তাকদীর, সেটার প্রতি আমি বিশ্বাস করব। এখন এই তাওয়াক্কুলের লঙ্ঘন কি? 1 নম্বর লঙ্ঘনই দিয়েছে যে এন্ড জাস্টিফাইজ দ্য মিনস। এই মন্ত্রে বিশ্বাস করা। এন্ড জাস্টিফাইজ দ্য মিনসকে বাংলায় বললে অনেকটা এইভাবে বলা যায় যে শেষ ভালো যার সব ভালো তার। আমরা একটা কথা বলি, আমরা ধরি যে সারা সপ্তাহ বা সারা বছর পরীক্ষার জন্য কোনো প্রিপারেশন না নিয়ে পরীক্ষার আগের রাতে পড়ে ফলাফল ভালো করলে সে ভালো ছাত্র, এরকম আমাদের একটা মাইন্ডসেট আছে। একইভাবে একটা জিনিসের জন্য কোনো প্রস্তুতি নেই, ঝড়ে বকমর টাইপের করে আমার ফলাফল আমার পক্ষে চলে আসলো, আমি মনে করি যে এটা আপনার আমার মানে সফলতার একটা স্বাক্ষর। কিন্তু এইটাই তাওয়াক্কুলের লঙ্ঘন। মাইন্ডসেট হচ্ছে আমি এন্ড কি হলো, ফলাফল কি হলো, এটাতে আমি আপনার করব না, বরং আমার প্রক্রিয়াটার ক্ষেত্রে, আমার কাজের ক্ষেত্রে আমার জন্য সঠিক সময়, এনার্জি বা যা যা দেওয়া দরকার সেটা যেন আমরা দেই। এটা যদি আমরা এই মাইন্ডসেটটা যদি আমার না থাকে, তাহলে আমরা এটাকে বলবো অনৈতিক হয়েছে, আমার মাইন্ডসেটের যে বিষয়টা লঙ্ঘন হয়েছে। আরও 2-3টা বিষয় যদি দেখেন, পার্সিভারেন্স না থাকা। পার্সিভারেন্স মানে লেগে থাকা। আমি লেগে থাকতে পারি না, একটা কাজ শুরু করি আবার বন্ধ করি, শুরু করি বন্ধ করি। এটা তাহলে মাইন্ডসেট রিলেটেড যে আমরা উপাদান বললাম, এটা লঙ্ঘন। অ্যাবিউজ অফ রিসোর্সেস, অনেক বেশি আপনার রিসোর্স খরচ করি। রিসোর্স বলতে আবারও বলি, অনেক বেশি সময়, অনেক বেশি টাকা, অনেক বেশি এনার্জি ব্যয় করি, অথবা যতটুকু দরকার নাই তার চেয়ে কম, মানে দরকার তার চেয়ে অনেক কম ব্যয় করি। এগুলো তাওয়াক্কুলের লঙ্ঘন। হোপলেসনেস, নিরাশাবাদী, এটা আমাদের এই প্রজন্মের অন্যতম সমস্যা। যে কোনো কাজেই খুব হতাশ থাকে যে না এটা আমার দ্বারা হবে না, নিরাশ থাকে। এটাও ওই মাইন্ডসেটের যে মানে সঠিক মাইন্ডসেট থাকা, যে কথাটা আমরা বলেছি, মনস্তত্ত্ব থাকা বা অনুভব থাকা, সেটা লঙ্ঘন। যদি আমি হোপলেস থাকি, আমাকে সবসময় আশাবাদী থাকতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থাকবে। আমার কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া, সাইয়ু মিন্না ওয়াল ইতমাম মিনাল্লাহ। আমার কাজ চেষ্টা করা, পূর্ণতা দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এখন চেষ্টা আমি করার পরে নাও হইতে পারে,
আমার জীবনে এরকম বহু ঘটনা আছে, অনেক চেষ্টা করেছি এবং প্রায় 100% নিশ্চিত যেটা হবে হয় না। আবার হয়তো তুলনামূলক এত চেষ্টা হয় না, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এটা আমার মনে হয় আপনাদের সবার জীবনেই আপনারা রিলেট করতে পারবেন। এত ভেবেছি যে এটা হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, কিন্তু হয় না, মেনে নিয়েছি। ওইখানেই হচ্ছে যে আপনার আমাদের মনস্তত্ত্বের একটা পরীক্ষা, যে আমি আসলে আল্লাহর উপর তাকদীরের উপর আমার বিশ্বাসটা কি। হ্যাঁ, এখন আমি যদি সঠিক চেষ্টাটা না করে থাকি তাহলে অবশ্যই এটা আমার রেকটিফাই করতে। ধরেন আমি একটা ইন্টারভিউ আমার আছে, আমি কোনো প্রস্তুতি নেই নাই, আমি আমার মতো ঘোরাঘুরি করতেছি, করতেছি, কোনো প্রিপারেশন নাই, কিচ্ছু নাই, গেলাম, গিয়ে ফেল করলাম। এখন আমি বলবো যে আমার তাকদীরে ছিল না? না ভাই, এখানে আমার প্রক্রিয়াতে সমস্যা ছিল। আমরা এই তাওয়াক্কুলের ভায়োলেশনের মধ্যে আইওপি বারবার ওই প্রক্রিয়ার পার্টটাকে এমফাসিস করছে। আপনি বাজারে একটা প্রোডাক্ট নিয়ে আসছেন, ধুমধাম একটা ছেড়ে দিচ্ছেন বাজারে, খুব সোশ্যাল মিডিয়ায় অনেক প্রচার টোচার করতেছেন, এসে এরপর এটার খবর নাই, মানে চলতেছে না। এখন এখানে আমরা দেখবো যে হ্যাঁ, আমার প্রক্রিয়াতে কোনো প্রবলেম আছে কিনা, আমার প্রোডাক্টটা কি কোয়ালিটি মেনটেন করেছে কিনা, এটা যেভাবে বাজারজাত করা দরকার ছিল এভাবে হয়েছে কিনা। ওইখানে সমস্যা থাকলে ওগুলো আমি রেকটিফাই করব, ওটা ঠিক করব। আমার এমপ্লয়ি সমস্যা থাকলে থাকলে সেগুলো আইডেন্টিফাই করব। ওইটার সাথে এটা কিন্তু কোনো দ্বৈরথ নাই। কিন্তু ওইটা না করে আমরা ধরে নিলাম যে এটা আল্লাহ যা ফয়সালা তাই হয়েছে, এটা একটা বোকামি। আমার চেষ্টা আমাকে করতে হবে, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমার বিশ্বাস বা আস্থা রাখতে হবে। এবার আসি 3 নম্বর, যেটা ছিল যে সঠিক কাজ করা। এই সঠিক কাজ করাকে ব্যাখ্যা করা হয়েছে সিদক বা সততা বা সত্যবাদিতার প্রিন্সিপাল দিয়ে। সিদকের অর্থ হচ্ছে সততা। এটাকে আইওসি এভাবে ডিফাইন করেছে, খুব চমৎকারভাবে সংজ্ঞায়িত করেছে। সিদক বা সততা হচ্ছে আমাদের কথা, কাজ এবং চিন্তায় তিনটার মাঝে সামঞ্জস্য থাকা। আমি যা বলছি সেটা, আমি যা বিশ্বাস করি সেটাই, এবং সেটাই আমি কাজে পরিণত করি। এই তিনটা, আমার কথা, আমার কাজ এবং আমার বিশ্বাস, এই তিনটার মাঝে সামঞ্জস্য থাকাটাই হচ্ছে সততা বা সিদক। এখন আমি যা বিশ্বাস করি তার বিপরীত যদি বলি তাহলে মিথ্যা, সেটার বিপরীত যদি করি অনেক ক্ষেত্রে এটা প্রতারণা। কাজে এটার ভায়োলেশনগুলো কি, এটার লঙ্ঘনগুলো দেখেন। 1 নম্বর হচ্ছে মিথ্যা বলা। আমরা একজন ব্যবসায়ী হিসেবে যদি মিথ্যা বলি তাহলে তো সেটা সরাসরি সিদকের লঙ্ঘন, তার মানে আমার কাজটা অনৈতিক হয়ে গেল। এক্সাজারেশন, বাড়ায় বলা। বাজারে আমার মালটা 1 নম্বর, আমি জানি আমার বাজারে 1 নম্বর তো দূরের কথা, 10 নম্বরও না, কিন্তু বললাম 1 নম্বর বাজার, এটা এক্সাজারেশন। আমার এই কাজটা, সঠিক কাজ করার যে উপাদানটা ছিল সেটা লঙ্ঘন হয়ে গেল। তারপর আপনার কিছু সত্য তথ্য মিলে মিথ্যা একটা কিছু তুলে ধরা, কিছু 2-3টা সত্য তথ্য আমি এখান থেকে কালেক্ট করে একটা মিথ্যাকে এস্টাবলিশ করার চেষ্টা করছি। সাধারণত এই সিদকের মাঝে যা পাবেন অধিকাংশই সেলস অ্যান্ড মার্কেটিং এর সাথে সম্পৃক্ত, এখানে যে লঙ্ঘনগুলো আমাদের আছে। তারপর এমটি প্রমিসেস। এমটি প্রমিস মানে হচ্ছে এমন আপনার প্রমিস বা এমন আপনার ফাঁকা ফাঁকা প্রমিস আর কি। অর্থাৎ আমি জানি যে এটা আমরা পূরণ করতে পারবো না। কি বললাম যে আমাদের এখানে বিনিয়োগ করেন, 2 বছরে কোটিপতি হয়ে যাবেন, এটা আমি নিজেও বিশ্বাস করি না, দূরতমও বিশ্বাস করি না, কিন্তু এটা আমরা লাগাই দিলাম। তো এটা আপনার সিদকের লঙ্ঘন হবে। তারপর আপনার আমি আরো 2-1টা যদি বলি, ফলস ওথ। ফলস ওথ হচ্ছে মিথ্যা কসম খাওয়া। অতীতের কোনো একটা ঘটনার ব্যাপারে আমি মিথ্যা একটা কসম খেলাম অথবা বললাম যে এরকমই ঘটনাটা আছে। অপাইনিং ওথের উইদাউট নলেজ, আপনার না জেনে মতামত দেয়া, রিউমর মঙ্গারিং, গুজব ছড়ানো। তারপর আপনার এখানে আরো অনেকগুলো আছে, আমি কয়েকটা বলছি। যেমন স্ল্যান্ডার। স্ল্যান্ডার হচ্ছে অপবাদ বলা যায়, অন্যের ব্যাপারে এমন একটা বিষয় বলা যে আসলে সে করে না। আর গীবত হচ্ছে অন্যের ব্যাপারে এমন কিছু বলা যেটা সে করেছে, তার অনুপস্থিতিতে বলা আর কি। তারপর ইন্টেনশনাল অ্যাম্বিগুইটি। ইন্টেনশনাল অ্যাম্বিগুইটি হচ্ছে ইচ্ছাকৃতভাবে আপনার একটা পণ্যের অথবা একটা বিষয়ের গুরুত্বপূর্ণ কোনো ফিচার বা বৈশিষ্ট্যকে ধোঁয়াশার মাঝে রাখা, ইচ্ছাকৃতভাবে। কেন? প্রতারণা করার জন্য। যেই বিষয়টার ভিত্তিতে মূলত একটা গ্রাহক পণ্যটা কেনে। যেমন ধরেন একটা ল্যাপটপ, এই ল্যাপটপের র্যাম, এই ল্যাপটপের গ্রাফিক্স, এটার হার্ড ডিস্ক, এগুলো সবই গুরুত্বপূর্ণ ফিচার, যেগুলোর ভিত্তিতে মানুষ সিদ্ধান্ত নেয় ল্যাপটপটা কিনবে কিনা। হ্যাঁ, কালার সিলভার হোক আর কালো হোক এটা অতটা গুরুত্বপূর্ণ না, এটার কারণে প্রাইসে খুব বেশি ডিফারেন্স হয় না। কিন্তু বাকি যেগুলো আমি বললাম, এমনকি সেটার ব্র্যান্ড এবং মডেল, এটার কারণে মানুষের সিদ্ধান্ত প্রভাবিত হয়। এটা যদি আমি ইচ্ছাকৃতভাবে গোপন রাখি, কেন? যেন আমার গ্রাহক এই বিষয়টা আঁচ না করতে পারে এবং সে প্রতারিত হয়।
তাহলে এটাও সিদ্কের লঙ্ঘন। ওই যে ডুইং দ্য রাইট থিং, সঠিক কাজ করা, এটা সঠিক কাজ হয় না, এটা বেঠিক কাজ হয়েছে, কাজে এটাও অনৈতিক হয়ে যাবে। তারপর এতক্ষণ আমরা যেগুলো বললাম এগুলো হচ্ছে কথা বা আমাদের লেখার মধ্যে। কথা বা লেখা ছাড়াও আরো কিছু সিদ্কের ভায়োলেশন, বিশেষ করে আমরা প্রতিষ্ঠানের ভেতরে যদি হয়, এখানে যেমন আনফেয়ার ডিসক্রিমিনেশন 1 নম্বরই দেওয়া হয়েছে। অনৈতিকভাবে আপনার ডিসক্রিমিনেট করা, ডিসক্রিমিনেশন বলতে বৈষম্য করা। এই বৈষম্য বিরোধী আন্দোলন দিয়েই তো আপনার সরকার পতন হয়ে গেল। তাহলে এখন আমি আমার দেশের বাড়ির মানুষ, এই জন্য একজনের বেতন বেশি দেই, আরেকজনকে দেই না। একজন আমার শ্যালক, একজন আমার অমুক সমুক, এই জন্য তাকে আমি বেশি করি, আরেকজনকে করি না। এগুলো প্রতিষ্ঠানের ভেতরে আর কি। স্টেরিওটাইপিং হচ্ছে কোনো একটা আপনার এলাকার মানুষের ব্যাপারে, কোনো একটা ক্যাটাগরির মানুষের ব্যাপারে একটা আপনার সরলীকরণ। যেমন অমুক জেলার মানুষ এরা তো সব 2 নম্বর, অমুক জেলার মানুষ এরা তো আপনার এরকম না। আমি কোনো জেলার নাম নিলাম না, মানে সব জেলার ব্যাপারেই সব এই কথন আছে। মানে এমন না যে 2-3টা জেলা বাদ আছে, আসলে ঘুরে ঘুরে দেখবেন যে সবার ব্যাপারেই মানে মানুষ এগুলো বলে। এগুলো মানুষ বলে মজা পায়, যেগুলো আসলে কোনো বাস্তবতা নেই। এরপর হিপোক্রেসি হচ্ছে কপটতা বা মুনাফিকি মানে এমন কিছু বলার চেষ্টা করা বা ভাব নেয়া যেটা আসলে ব্যক্তি না, নিজেকে অনেক স্পেশাল দেখাইলো, আমি অনেক এক্সপার্ট, কিন্তু আসলে সে না। এগুলোকে সবই সিদ্কের আপনার লঙ্ঘন বলা হয়েছে। এখানে যে কটা আছে মোটা দাগে এগুলো প্রতিষ্ঠানের বিষয়ের ভেতরেই বেশি হয়। যেমন ইভিল অ্যাজাম্পশন অফ আদার্স, অন্যের ব্যাপারে কুধারণা রাখা। তারপর স্কেপগোটিংটা আমাদের বড় বড় প্রতিষ্ঠানগুলোতে প্রচুর হয়। যেসব প্রতিষ্ঠানের কর্পোরেট শাসন বা কর্পোরেট গভর্নেন্স শক্তিশালী না, সেখানে অনেক হয়। স্কেপগোটিংয়ের মূল বিষয়টা হলো যে কোনো কারণে একজনকে আমাদের ভালো লাগে না, তাকে আমরা বের করতে চাই, তো সবাই মিলে একজোট হয়ে এর ব্যাপারে আপনার একে কলুর বলদ বানানো আর কি। মানে এক কথায় সব দোষ তার উপর চাপানো অথবা সব ব্লেম তার উপর দেয়া। এরপর চিটিং বা প্রতারণা, এগুলো তো আছে। তো এই যে 2টা শীটের মাঝে আমরা অনেকগুলো দেখলাম, এই সবগুলো সামারি হলো যে আমাদের কথা, কাজ, প্রেজেন্টেশন, আমাদের বিশ্বাস, এর মাঝে যেন সামঞ্জস্য থাকে। আমাদের মানে কাজে আমরা যা করি সেটাই যেন বলি, যা বলি তাই যেন বিশ্বাস করি, যা বিশ্বাস করি সেটাই যেন বলি। এই 2-3টার মাঝে যখনই সামঞ্জস্যতা চলে যাবে, তখনই আমরা বলবো সিদ্কের লঙ্ঘন হয়েছে। সিদ্কের লঙ্ঘন হয়েছে মানেই এখন আর আদল ইহসান আপনার নেই। আদল ইহসান নেই মানে এখন আর এটা বিষয়টা নৈতিক না। এইভাবে আমরা সিস্টেমেটিকলি মানে নৈতিক না অনৈতিক এটাকে ডিটারমিন করতে পারবো। তারপর আমরা আমানার ভিতরে আসি। ওই যে ডুইং দ্য রাইট ম্যানার, ওই যে আমি বললাম যে চোর চুরি করে তারপর সে গরিবকে দান করবে, এই যে সে গরিবকে দান করবে, এটা তো ভালো কাজ, সে সততার সাথেই করতেছে, সব ঠিক আছে, কিন্তু সে কোন প্রক্রিয়ায় টাকাটা অবটেন করেছে, ওই যে রাইট ম্যানার, সঠিক প্রক্রিয়ায়, সঠিক তরিকায়, ওই কনসেপ্টটাকে ব্যাখ্যা করা হয়েছে আমানা দিয়ে। আমানার মানে আমরা জানি আমানা মানে বিশ্বস্ততা, এবং আইওফিও আমানাকে একইভাবেই ডিফাইন করেছে, সংজ্ঞায়িত করেছে যে আমানা হচ্ছে প্রত্যেকের যে দায়িত্ব, তার যে রেসপন্সিবিলিটি, সেটাকে আপনার তার র্যাঙ্ক পজিশন অনুযায়ী সঠিকভাবে আদায় করা বা সঠিকভাবে ফুলফিল করা, এটাই হলো আমানা। এখন আমানার লঙ্ঘন কোথায় হতে পারে দেখেন, আপনার স্টাফদের সাথে আমানার লঙ্ঘন হতে পারে। যেমন ল্যাক অফ এম্পাওয়ারমেন্ট, স্টাফদেরকে, আমার অধীনস্থ যারা, তাদেরকে আমি যেই কাজ দিয়েছি সেই কাজটা করার মতো সিদ্ধান্ত গ্রহণের তাকে কোনো আপনার এম্পাওয়ার করি নাই। এম্পাওয়ার বলতে ক্ষমতায়ন, যে সকল সিদ্ধান্তের জন্য আমার কাছেই আসতে হয়, তার ছোট ছোট কাজেও সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, এটাকেও আইওসি আমানার লঙ্ঘন বলেছে। তারপর ডিহিউম্যানাইজিং ট্রিটমেন্ট, অমানবিক আচরণ, আমি আগে 2-1টা উদাহরণ দিয়েছি, আপনার সবার সামনে অপমান করা, এরকম আরও অনেক আমাদের কালচারে ভরে ভরে আছে, এগুলো সবই আমানার লঙ্ঘন স্টাফদের সাথে। তারপর ওয়ার্ক লাইফ ব্যালেন্স নষ্ট করা, ডিস্ট্রয়িং ওয়ার্ক লাইফ ব্যালেন্স, কাজ এবং তার পরিবার, তার যে জীবন, এটার যে ব্যালেন্স বা ভারসাম্য, সেটা নষ্ট করে দেয়া। অর্থাৎ এমন ওয়ার্কলোড আমরা দিলাম যে সে রাত 12টা পর্যন্ত তাকে কাজই করতে হয়, পারলে ঘরে গিয়েও আবার কাজ করতে হয়, এইটাও আপনার আমানার লঙ্ঘন বলেছে। ওকেশনালি মাসে 1-2 এরকম হইতে পারে, কিন্তু একটা প্রতিষ্ঠানে যখন ডেইলি তার এই ধরনের ওয়ার্কলোড থাকে, এটা অ্যালার্মিং। আইদার ওই ব্যক্তি সে নিজে তার সময় ব্যবস্থাপনা করতে পারতেছে না, সে হয়তো অফিস টাইমে ঘুমায় অথবা আপনার ফাঁকি দেয়, অথবা প্রতিষ্ঠান তাকে অত্যধিক বেশি কাজ চাপিয়ে দিয়েছে, কিন্তু 2টা ক্ষেত্রে এই বিষয়টা অ্যালার্মিং। আচ্ছা, এরপর আমানার মধ্যে আরো কিছু আছে, মানে ব্যক্তির সাথে আমানা, যেমন হিউমিলিয়েটিং পাবলিকলি, তাকে সবার সামনে অপদস্থ করা, যেটা আগেও বলেছি। বুলিং বলতে আপনার অপমানের মতোই, যেমন কেউ মোটা এই জন্য তাকে আপনার চেতানো, কেউ লম্বা এই জন্য তাকে চেতানো, কেউ কালো এই জন্য তাকে চেতানো,
এটা এক ধরনের অপমানই অবশ্যই। এরপর অ্যাসাইনিং আনম্যানেজেবল ওয়ার্কলোড, এটা একটু আগে আমি বলেছি, এমন বেশি ওয়ার্কলোড তাকে কাজ দেয়া যে সে আসলে করতে পারে না। তারপর যেসব প্রতিষ্ঠানে নারী পুরুষ একসাথে কাজ করেন এখানে এটা প্রযোজ্য, তাদের সাথে আপনার অনৈতিক কাজ করা ইত্যাদি ইত্যাদি। এরপর আমানার লঙ্ঘনের মাঝে আমাদের কাপড় চোপড়ের বিষয়েও আইওফি নিয়ে আসছে, যেমন শেমলেসনেস, নির্লজ্জতা, এমন কাপড় চোপড় পরা যেটা বিপরীত লিঙ্গকে আপনার প্রভোকেট করে বলতে উত্তেজিত করে। তারপর আপনার যেসব প্রতিষ্ঠানে নারী পুরুষ একসঙ্গে কাজ করে সেখানে ফ্রি ইন্টারমিংলিং, একে অপরের সাথে খুব আরামসে হাসাহাসি করে কথাবার্তা ইয়াটিয়া করে ইত্যাদি, শরিয়ার বাউন্ডারিও সেখানে নেই। এইটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমানা অ্যাসেটের সাথে, প্রতিষ্ঠানের অ্যাসেটের সাথে বা বিভিন্ন সম্পদের সাথে যুক্ত যে আমানাগুলো আছে। এই ফন্টগুলো আসলে খুব ছোট হয়ে গেছে, দেখে বড় করতে পারি কিনা। এক মিনিট। ও আপনি তো ইয়াতে খুলেছেন মনে হয়, ইয়াতে অ্যাডোবিতে বা কিছুতে খুঁজলে তখন আমরা একটু ইয়া করতে পারতাম। কন্ট্রোল কোনটা? এটা ধরে রাখেন তো, ধরেন। আচ্ছা ঠিক আছে, আমি 2-3টা জিনিস জাস্ট বলবো, খুব বেশি না। যেমন 1 নম্বর হচ্ছে স্টিলিং, চুরি করা। তো আমরা প্রতিষ্ঠানের সম্পদ বা ইত্যাদি সেটা চুরি করা তো ডেফিনেটলি আমানার লঙ্ঘন। তারপর ইসরাফ হচ্ছে অতিরিক্ত ব্যয় করা, যতটুকু না আমার ব্যয় করা দরকার প্রকিউরমেন্টে যদি আমরা থাকি তাহলে এর চেয়ে বেশি ব্যয় করা, এটা হচ্ছে ইসরাফ। ব্রাইবারি বা ঘুষকে এই কোড অফ এথিক্সে আইওফি বেশ কিছু ক্ষেত্রে চেক পয়েন্ট দিয়েছে যে আমরা কিভাবে বুঝবো যে এই ঘটনাটা ঘটেছে। যেমন আদৌ ঘুষ হয়েছে কিনা কিভাবে নির্ণয় করব, এটার মাঝে দিয়েছে যে আমি ঘুষটা কি কোনো একটা উপকার ব্যক্তিকে দেওয়ার জন্য আমি টাকাটা নিচ্ছি কিনা, বা কোনো গিফট নিচ্ছি কিনা, এটা কি অনেক দামি না খুব কম দামি, এটা কি সে গোপনে দিতে চাচ্ছে না আমাকে প্রকাশ্যে দিলেও তার কোনো অসুবিধা নাই, ইত্যাদি ইত্যাদি। কয়েকটা প্যারামিটারের ভিত্তিতে আমরা বুঝতে পারবো এটা আদৌ ঘুষ না এটাকে আমরা গিফট বলবো। যেমন অনেকেই ঘুষকে মনে করেন যে এটা জাস্ট একটা উপহার, এটা আপনার হাদিয়া। তো ঘুষ এবং হাদিয়ার মাঝে পার্থক্য আমরা কীভাবে করবো, আইওফি এখানে একটা চমৎকার চেক পয়েন্ট দিয়েছে। এরপর বিভিন্ন তথ্য আমাদের ব্যবসায়ীদের জন্য এটা গুরুত্বপূর্ণ। আমরা হয়তো নানাভাবে কিছু তথ্য সংগ্রহ করেছি, সেটা হয়তো তাকে আপনার সে আমাদের প্রতিষ্ঠানের কোনো ওয়েবসাইটে আসছে বা ইত্যাদি, সেই তথ্যগুলোকে আমরা কিভাবে ম্যানেজ করছি, আমরা কি তার প্রাইভেসি নষ্ট করছি কিনা, আমরা তার তথ্য এক জায়গা থেকে নিয়ে তাকে অন্যভাবে তাকে মার্কেটিং ইমেলগুলো দিচ্ছি তার কোনো পূর্ব কনসেন্ট ছাড়া, তার অনুমোদন ছাড়া, এই বিষয়গুলোকেও আমানার লঙ্ঘন হিসেবে নিয়ে আসা হয়েছে। বিশেষ করে কনফিডেন্সিয়ালিটি ব্রিচ বা গোপনীয়তা লঙ্ঘন, বিভিন্নভাবে তো কাস্টমারদের তথ্য আমাদের কাছে থাকে এবং আমাদের কাছে অনেক সময় প্রশ্ন আসে। আমরা দেখেছি যে অনেক সময় কাস্টমারদের তথ্য পুরোটাই হয়তো স্টাফ কর্তৃক অথবা প্রতিষ্ঠান কর্তৃক এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানকে বিক্রি করে, অথবা এক প্রতিষ্ঠানের স্টাফ আরেক প্রতিষ্ঠানকে বিক্রি করে, এই সবগুলোই আমানার লঙ্ঘন। এরপর ইন্টেলেকচুয়াল প্রপার্টি, আমরা একটা প্রতিষ্ঠানে যখন কাজ করি তখন নানা রকম ডকুমেন্ট বা ইত্যাদি আমরা তৈরি করি, যখন প্রতিষ্ঠান পরিবর্তন করি সেখানে গিয়ে ওই একইটা কপি পেস্ট করে যখন আমরা তাকে দিয়ে দিচ্ছি, অথবা এমন তথ্য যেটা ওই প্রতিষ্ঠান পাবলিক করে নাই, তার ওয়েবসাইটে বা পত্রপত্রিকায় সেটা নাই, সেটা যখন আমরা আরেক প্রতিষ্ঠানকে গিয়ে বলে দিচ্ছি, সেটাতে তার ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা তার মেধাস্বত্ব নষ্ট হচ্ছে। যদিও এখানে মেধাস্বত্ব রেজিস্ট্রেশন করা হয় নাই, কিন্তু এই ডকুমেন্টটা তো ওই প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায়, সেখানে বেতনভুক্ত থাকা অবস্থায় আমার তৈরি করা। আমি হয়তো ওই জ্ঞান দিয়ে আবার নতুন করে তৈরি করতে পারি, কিন্তু ওইটা হুবহু এখানে ব্যবহার করা, এটাও আপনার মেধাস্বত্বের লঙ্ঘন। পাশাপাশি ট্রেড সিক্রেট ইনফ্রিজমেন্ট, ব্যবসার যে গোপনীয়তা, সেটা আপনার এক ব্যবসার গোপনীয়তা আরেক ব্যবসায় দিয়ে দেওয়া। সাধারণত বড় বড় কর্পোরেটগুলো তো হেড হান্ট বলতে একটা বিষয় আছে। হেড হান্ট বলতে এক কোম্পানির একজন প্রতিষ্ঠিত কর্মকর্তাকে ধরে ওই একই সেগমেন্টের আরেক কোম্পানি তাকে নিয়ে এসে পড়ে। যেমন আপনারা বড় বড় কোম্পানি তো এরকম দেখবেন, মাইক্রোসফট নিয়ে আসছে ওপেনএআই এর লোককে, ওপেনএআই নিয়ে আসছে ফেসবুকের লোককে, ফেসবুক নিয়ে আসছে গুগলের লোককে। তো একটা হচ্ছে তার ব্রেইনটাকে ইউটিলাইজ করা, সে যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটাকে ব্যবহার করা। আরেকটা হলো তার কাছ থেকে আরেক ব্যবসার গোপন তথ্য আদায় করা। এইটা আপনার আমানার লঙ্ঘন বলে আইওফি উল্লেখ করেছে। এরপর আরও অনেক এখানে রেসপন্সিবিলিটি এবং পাওয়ার, অর্থাৎ আমাদের যে দায়িত্ব, আমাদের ক্ষমতা, সেই রিলেটেড আমানার অনেকগুলো খেয়ানার কথা বলেছে।
আমি সেদিকে যাচ্ছি না, যেহেতু ব্যবসায়ীদের যাতে সরাসরি এটা গুরুত্বপূর্ণ হয়তো না। এরপর কুয়াটা নিয়ে আমি বলি। কুয়া মানে হচ্ছে শক্তি। তো আমরা ওই যে বলেছিলাম যে ডুইং ইট ইন দ্য রাইট ম্যানার, সঠিক উপায়ে করা। সঠিক উপায়ের করাকে আমরা ব্যাখ্যা করতে পারি, আমানার কথা আগে আসছে। কুয়া আরেকটা কনসেপ্ট। কুয়া বলতে সামর্থ্য, কুয়া বলতে শক্তি। একইভাবে ইন্টেলেকচুয়াল, সাইকোলজিক্যাল, ফিজিক্যাল, অর্থাৎ যেই কাজটা আমি করব, যেই ব্যবসাটা করব, এটার স্কিল সেট, এটার জন্য যে দক্ষতা প্রয়োজন, সেটা আমি কন্টিনিউয়াসলি গ্রো করছি কিনা, এটা কুয়ার আপনার কনসেপ্টের মধ্যে চলে আসবে। আপনারা যদি কুয়ার লঙ্ঘনগুলো দেখেন, যেমন আপনার আমরা যেই কাজটা করব সেটার স্কিল না থাকা। আমরা ব্যবসায়ীদের ক্ষেত্রে যদি বলি, বাজারে যে প্রোডাক্টটা নিয়ে আসবো এটার ব্যাপারে কোনো মার্কেট রিসার্চ করি নাই। সবাই মধু আনে, আমিও একটা মধু নিয়ে এসে বললাম, কিন্তু মধু আসলে কোনটা খাঁটি কোনটা কি এগুলো আমরা কিছুই যাচাই করলাম না। এটা তাহলে কুয়ার লঙ্ঘন বলে পরিগণিত হবে এবং এটাও আনএথিক্যাল বলে গণ্য হবে। 2 নম্বরে যেটা ইন্ডোলেন্স হচ্ছে অলস থাকা, আপনার কাজের মাঝে আপনার মনোযোগী না থাকা। পুয়ার ওয়ার্ক আউটপুট, সাধারণত আমরা কর্মকর্তা যারা, তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যে আমাকে একটা কাজ দেওয়া হয়েছে, আমি কোনো মতে একটা কাজ জমা দিয়ে দিয়েছি, এই কাজটাকে আসলে জমা দেওয়ার মতো কিনা, প্রেজেন্টেবল কিনা, এটা নিয়ে আমরা চিন্তা করি না। এটাও আপনার আমানার কুয়ার লঙ্ঘন বলে পরিগণিত হবে। প্রোক্রাস্টিনেশন মানে হচ্ছে দেরি করা, শুধু একটা কাজকে বিলম্বিত করা, আজকের কাজ কালকে রেখে দেওয়া, কালকের কাজ পরশুদিনের জন্য রেখে দেওয়া। ইনডিসিসিভনেস, এটা আমাদের ব্যবসায়ীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সিদ্ধান্তহীনতা। ইনডিসিসিভনেস মানে হচ্ছে ছোটখাটো সিদ্ধান্ত নিতে পারি না। একজন ব্যবসায়ীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গুণ থাকতে হবে সেটা হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এখন সিদ্ধান্ত অনেক সময় ভুল হবে। সিদ্ধান্তের আগে আমাদের ডিউ ডিলিজেন্স করতে হবে, বেসিক ডিউ ডিলিজেন্স বলতে যাচাই, তাহকিক, যে আমি যেই বিষয়টা সিদ্ধান্ত নিচ্ছি এটার এই পাশে কি সমস্যা আর এই পাশে কি সমস্যা। অন্তত পক্ষে যেটাতে সমস্যা কম, আমি তাওয়াক্কুল আলাল্লাহ করে আমি সিদ্ধান্তটা নিয়ে ফেললাম। আরও হচ্ছে আমরা পরামর্শ করা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু শিখিয়েছেন, ওয়া শাওয়িরহুম ফিল আমরি, আপনি তাদের সাথে যে কোনো বিষয়ে পরামর্শ করুন, সাহাবীদের সাথে। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, এরপর যখন একটা বিষয়ে আপনার মনস্থির হবে, আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, অর্থাৎ তাওয়াক্কুল করে এটা করে ফেলুন। এখন সিদ্ধান্ত নেওয়ার পরে এটা আমাদের জন্য ভুল বলেও প্রমাণিত হতে পারে, সেটা নিয়ে অসুবিধা নাই, সেখান থেকে আমরা শিখব। কিন্তু সিদ্ধান্ত নিতে পারা সময় মতো, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে অনেক সময় অনেক টাফ ডিসিশন আসবে, অনেক কঠিন সিদ্ধান্তের বিষয় আসবে। আনপ্রিপেয়ার্ডনেস, অর্থাৎ অপ্রস্তুত থাকা মিটিংয়ের জন্য, যে কোনো জিনিসের জন্য। ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিষয়টা প্রযোজ্য। আমরা উদ্যোক্তা হয়েছি, কিন্তু উদ্যোক্তার জন্য প্রয়োজনীয় স্কিল আমি তৈরি করছি না, সবসময় অপ্রস্তুত অবস্থায় থাকছি। বাজারে একটা জিনিস নিয়ে আসছি, এই ব্যাপারে পর্যাপ্ত প্রস্তুতি নেই। এই সবগুলাই কুয়ার সাথে লঙ্ঘন বলে গণ্য হবে। আরও একটা বিষয় নিয়ে আসা হয়েছে নলেজ, এবং এই নলেজের মাঝে একটা মজার বিষয় হলো যে আমাদের ফিকহুল মুআমালাত বা ইসলামিক আর্থিক লেনদেনকেও এই কুয়ার গুরুত্বপূর্ণ লঙ্ঘন হিসেবে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ আমার যদি ইসলামী আর্থিক বিষয়ে আপনার বেসিক ধারণা না থাকে, কোনটা রিবা, কোনটা গারার, কোনটা কিমার, এটা আমরা না জানি, তাহলে আমি এমনি কুয়া লঙ্ঘন করছি। কারণ একজন ব্যবসায়ী হিসেবে এই বিষয়ে অবশ্যই আমার জানতে হবে কোনটাতে হালাল কোনটা হারাম। এই বিষয়ে যদি আমি না জানি, তাহলে আমার মানে অনিচ্ছা সত্ত্বেও আমাদের বিভিন্ন কার্যক্রমে আপনার হালাল থেকে আমরা বের হয়ে যেতে পারি। তারপর অ্যাটিটিউডের ক্ষেত্রে, আমাদের ব্যবহারের ক্ষেত্রে, এখানে সর্বশেষ যে বিষয়টা আসছে, খুব ছোট্টভাবে আপনারা দেখতে পারতেছেন না হয়তো, অ্যারোগেন্স অর্থাৎ হচ্ছে ঘাওড়ামি। অর্থাৎ অনেক সময় আমাদের মিস্টেক হইতে পারে, এটা অ্যাকসেপ্ট করে শিখে সামনে যাওয়া। এখন মিস্টেক হয়েছে, আমি এটা মানবো না, এটা নিয়ে আরও 10টা পোস্ট দিব ফেসবুকে, আরও 3 দিন 5 দিন এটা নিয়ে বলতেই থাকবো, নিজেকে ডিফেন্ড করতে থাকবো। এইটা শরিয়ার আপনার মানে উপায় না, এবং এটা আমার কুয়ার দুর্বলতা। অর্থাৎ সাইকোলজিক্যালি যে আমি ম্যাচিউরড হই নাই, এটা বোঝায়। একজন ব্যবসায়ী হিসেবে আমাদের স্বচ্ছ থাকতে হবে। আর তাজিরুস সদুকুল আমিন মা সিদ্দিকিন ওয়াল শুহাদা ওয়ান নাবিয়িন ওয়াশ শুহাদা, একজন সত্যবাদী, একজন বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন সিদ্দিক, নাবিয়িন, শুহাদাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এই যে সত্যবাদী, সততার কথা যে বলা হচ্ছে, এর মাঝে স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সির বিষয় চলে আসে। আমার যদি ভুল হয়ে থাকে সেটা আমরা করে নেব ইনশাআল্লাহ। সর্বশেষ হচ্ছে তাওয়াসি বিল হক। আজানের আপনি দেন, জবাব দিয়ে থাকেন, আমি শেষ করে দেব। সর্বশেষ হচ্ছে তাওয়াসি বিল হক, বা অন্যের সাথে একটা কাজের ক্ষেত্রে ইতিবাচকভাবে আপনার কাজ করা। এটার লঙ্ঘনের মাঝে মূলত কয়েকটা মোটা দাগে যদি আমি নিয়ে আসি, ইমপেশেন্স, অধৈর্য হওয়া। ব্যবসায়ীদের ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে ধৈর্যশীল হওয়া, খুব ধীরে ধীরে ধাপে ধাপে সামনে এগিয়ে যাওয়া।
আপনি যদি মনে করেন আজকে আমি ব্যবসায় নামলাম, কালকেই কোটিপতি হয়ে যাব, পরশুদিন বাজারে আমার সেরা মানে নাম ধাম সব কাছে আপনার ব্যানারে পোস্টারে লাগবে, এটা আপনার অধৈর্যের পরিচয়। হ্যাঁ, তারপর আপনার সেলফিশনেস, স্বার্থপরতা, ইনডিফারেন্স হচ্ছে আপনার কোনো মানে নিজের কোনো 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 বড় ধরনের ঘটনাতেও একেবারে অপরিবর্তিত থাকা, এটাতে কোনো প্রভাব না পড়া। যেমন একটা বড় ধরনের অনৈতিক কার্যক্রম হয়েছে, আমার কাছে যেন এটার কোনো প্রভাবই পড়েনি। অথবা আপনার একটা চমৎকার উদাহরণ হচ্ছে যে আমাদের গাজায় ঘটনাগুলো ঘটছে, মুসলিমদের উপর হত্যা নির্যাতন চালানো হচ্ছে, আমরা এটার ব্যাপারে ইনডিফারেন্ট, মানে অ্যাজ ইফ কিছুই হয় নাই। একজন মুসলিম ব্যবসায়ী হিসেবে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা জরুরি। তো মূল কথা আমি শেষ করে দিচ্ছি, সর্বশেষ, যে আপনাদের সেই আগের ইয়াতে চলে যাই, যে আমরা যখন নৈতিকের কথা বলবো আমাদের এই গ্রাফটা মাথায় রাখতে হবে, যে আমরা আসলে সবসময় একজন মুসলিম ব্যবসায়ী হিসেবে, প্রফেশনাল হিসেবে এই আদলের লাইনের উপরে থাকার চেষ্টা করব, তাহলে আমাদের নৈতিকতাটা বজায় থাকবে। এবং এই জন্য আমরা সবসময় টার্গেট করব ইহসান। ইহসানের মানা হচ্ছে, অর্থ হচ্ছে আমার কাছে যে সময়, সম্পদ এবং সক্ষমতা আছে, এর মধ্য দিয়ে একটা কাজকে এর চেয়ে ভালোভাবে করা যায় না, এটা হচ্ছে ইহসান। তো আমি সবসময় ভালোর চেষ্টা করব, অ্যাটলিস্ট আদলের মাঝে আমি থাকতে পারবো। আর এর নিচে চলে আসলে এটা হয়ে যাবে জুলুম। এবং এই আদল এবং ইহসানকে ব্যাখ্যা করতে গিয়ে আইওফি 4টা ইয়ার কথা বলেছে। 1 নম্বর হচ্ছে সঠিক ইন্টেনশন বা নিয়ত এবং সঠিক মাইন্ডসেট থাকা, 2 নম্বর সঠিক কাজটি করা, 3 নম্বর সঠিক উপায়ে করা, এবং 4 নম্বর অন্যের সাথে কাজ করার ক্ষেত্রে ইতিবাচকভাবে কাজটি করা। এই 4টার যোগ ফলে গিয়ে আদল এবং ইহসান হবে। কোনো একটা যদি বাদ করে যায় তাহলে আমরা বলবো আদল ইহসান হয় নাই, আমরা বলবো এটা আদলের লাইন থেকে নিচে চলে গিয়েছে, অর্থাৎ জুলুম হয়েছে, মানে অনৈতিক হয়েছে। এবং এই 4টাকে ব্যাখ্যা করতে গিয়ে তাকওয়া, তাওয়াক্কুল, সিদক এবং আমান, কুওয়া এবং তাওয়াসি বিল হক, এই 6টা প্রিন্সিপালের বিষয় আইওফি নিয়ে আসছে। আমরা এই বিষয়টা যদি আমাদের মনস্তত্ত্বে গেঁথে নিতে পারি, তাহলে যে কোনো কাজে, যে কোনো চিন্তায়, সিদ্ধান্তে এটা নৈতিক হয়েছে কিনা আমরা সহজেই এই সিদ্ধান্তে পৌঁছতে পারবো। অনেক সময় আমাদের নিজেদের মাঝেও একটা দোদুল্যমানতা কাজ করে, যে আমি এই সিদ্ধান্ত নিচ্ছি, এটা কি নৈতিক হচ্ছে কি হচ্ছে না। আমরা যদি এই আলোকে সিস্টেমেটিকলি চিন্তা করি তাহলে এটা আমাদের কাছে সহজ হয়ে যাবে এবং আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবো ইনশাল্লাহ। তো আমরা কি আগে নামাজ পড়বো নাকি না, এখানে কিছু প্রশ্ন নিয়ে নেব? তাহলে আমরা কিছু প্রশ্ন উত্তর নেই ইনশাল্লাহ। হ্যাঁ, আপনার কারো কাছে কোনো প্রশ্ন যদি থাকে তাহলে বলতে পারেন। জি ভাই বলো। এটা তো যারা কাজ করছেন তাদের জন্য ইস্যুটা না, ইস্যু হচ্ছে যে প্রতিষ্ঠান নিয়োগ দিচ্ছে তাদের। তো এই 8 ঘন্টার চেয়ে 8 ঘন্টা, আসলে 8 ঘন্টা যে মেয়ারটা, এটাও মূলত আধুনিক লেবার লতে কনসেপ্টটা এসেছে। মূল বিষয় হচ্ছে যে আমাদের যে প্রত্যেকের কাজের যে অ্যাবিলিটি বা সক্ষমতা, সেটার উপরে চলে যাচ্ছে কিনা। তো এখন 8 ঘন্টা যেহেতু একটা মানদণ্ড বলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এটাকে আমরা একটা মানদণ্ড হিসেবে চিন্তা করতে পারি। এবং প্রতিনিয়তই যদি এর চেয়ে বেশি হয়ে যায় তাহলে প্রতিষ্ঠানের সাথে এই বিষয়ে কথা বলা, যে কিভাবে আমরা এটাকে সলভ করতে পারি। হয়তো এটার জন্য ওভারটাইম একটা পে করা হবে, অন্তত এতটুকু হলেও মোটা দাগে আমরা ধরতে পারি যে তার সাথে ইনসাফ করা হচ্ছে, যেহেতু প্রতিনিয়ত উনি এক্সট্রা সময় দিচ্ছেন। জি ভাই। ওয়ালাইকুম সালাম। যখন কেউ কোনো নতুন প্রোডাক্ট সার্ভিস লঞ্চ করে, সাধারণত ওই প্রোডাক্টের এক্সপিরিয়েন্স কোনো একজন মানুষকে সেলস বা মার্কেটিং এর জন্য নতুন কোম্পানি থেকে হায়ার করা। তো সেক্ষেত্রে একটু আগে আপনি একটি উদাহরণ দিয়েছিলেন যে তাকে তো যখন আসবে সে তার আগের কন্ট্রাক্টগুলোর সঙ্গে যোগাযোগ করবে, যাদের সঙ্গে তার ইন্ডাস্ট্রি ছিল বা যে B2B বিজনেসগুলো সে করেছিল। তাহলে এই ক্ষেত্রে ওই লোকটাকে কি হায়ার করাটা অনুচিত হবে কিনা? এখানে ওই লোকটা যদি সেই প্রতিষ্ঠানের সাথে স্টিল কর্মরত থাকে, না আচ্ছা কাজ ছেড়ে, হ্যাঁ কাজ ছেড়ে, জি 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 কাজ ছেড়ে আসলে আমরা এটাকে ওই কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হয়তো মনে করব না, কারণ উনি ওই কাজের সূত্রে বিভিন্ন ব্যক্তির সাথে ওনার একটা পার্সোনাল রিলেশন তৈরি হয়েছে, যেটাকে যখন নতুন প্রতিষ্ঠানে আপনি তাকে হায়ার করছেন, সে ওই পূর্বের যে নেটওয়ার্কটা সেটাকে আবার নতুনভাবে ইউটিলাইজ করার চেষ্টা করছে। আমরা মূলত কনফিডেন্সিয়াল ব্রিচ এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টির যে পার্টটা বলেছি সেটা হচ্ছে দুইটা। এক নম্বর হচ্ছে সে আগের প্রতিষ্ঠানের বিভিন্ন আপনার ডকুমেন্ট, চুক্তি, এগুলাকে হুবহু আপনার পাচার করে দিচ্ছে, অথবা 2 নম্বর হচ্ছে সে তার ওই প্রতিষ্ঠানের বিভিন্ন স্ট্র্যাটেজি
বা সেই প্রতিষ্ঠানগুলো কীভাবে এগিয়েছে এটা সে ফাঁস করে দিচ্ছে, এটাকে আমানত লঙ্ঘন বলা হয়েছে। অর্থাৎ এমন কিছু তথ্য যেটার মাধ্যমে ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানের যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ছিল সেটা আপনার দুর্বল হয়ে যায়, তাদের যে একটা প্রতিযোগিতামূলক একটা জায়গা ছিল সেটা দুর্বল হয়ে যায়। এই বিষয়গুলোকে প্রকাশ করাটা আমার লঙ্ঘন বলেছে আইএফএ কোড অফ এথিক্সে। জি, সিএসআর প্রচার করতে অসুবিধা নাই। এখানে সেটা হলো যে সিএসআর ফান্ডের উৎস যদি কোনো হারাম অর্থ থাকে, যেমন সাধারণত ইসলামী ব্যাংকগুলোর ক্ষেত্রে এটা হয়। ইসলামী ব্যাংকগুলো যে সিএসআর করে এটার একটা অংশ আসে কম্পেনসেশন ফান্ড থেকে। কম্পেনসেশন বলতে জরিমানা, অর্থাৎ কেউ টাকা পয়সা পে করেছে দেরিতে, সেটার কারণে যে জরিমানা আসছে ওটা আমরা বলি রিবা হয়ে গেছে, সুদ হয়ে গেছে, সেটাকে বাধ্যতামূলক তাকে কম্পেনসেশন ফান্ডে দিতে হয় এবং ওইটা সে আবার ঢাকঢোল পিটিয়ে আপনার প্রচার করে সিএসআর হিসেবে ব্যয় করে। তো হারাম সম্পদ যখন আমরা ব্যয় করি তখন স্ট্রিক্টলি এটা এমনভাবে ব্যয় করতে হবে যে এটার কোনোভাবে আমরা সুবিধাভোগী না। প্রচার করলে তো একটা সুবিধা আমাদের চলে আসতেছে, এই প্রচারের মাধ্যমে আমাদের অন্য প্রোডাক্টগুলো আরও বাজারজাত হবে, মানুষের আস্থা তৈরি হবে। তো কিন্তু যদি হারাম সম্পদ না হয়, আমাদের প্রতিষ্ঠানেরই আয়ের একটা অংশ আমরা দেই, ওইখানে আপনার প্রচারণাতে অসুবিধা নেই। জি ভাই, দুইটার মেকানিজমে কিন্তু ভিন্নতা আছে, আপনার কথা থেকেই আসছে। যেমন একটা হলো যে সে 3 দিন না আসলে, আমরা 3 দিন দেরি করে আসলে, এখন দেরি হয়তো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ টাইম, নির্দিষ্ট সময়, কিন্তু আমরা ধরে নিচ্ছি পুরো অ্যাজ ইফ সে ওই দিন আসেই নাই। আবার অন্যদিকে যখন তাকে ওভার টাইম দিচ্ছি তখন কিন্তু একদম মেপে মেপে তার অতিরিক্ত প্রতি মিনিট বা ঘন্টা ওই হিসেবে দিচ্ছি। এখন এমন যদি হতো যে যেই সময়টা সে দেরি করে আসছে ওই সময়টা কাটা হচ্ছে, তাহলে হয়তো আমাদের এখানে প্রশ্ন থাকতো না। ওই যে পুরো দিনের বেতন কাটা, এখানে গিয়ে আমাদের আমরা মনে করছি এটা জুলুম হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন তার জন্য আরও অন্য শাস্তিমূলক ব্যবস্থা করা যেতে পারে। ধরেন তার সামনে প্রমোশনটা আটকে যাবে, তার যে কেপিআই থাকলো সেই কেপিআইতে এটা আপনার প্রভাব ফেলবে, এরকম নানামুখী অন্যভাবে, এবং একই দিকে কিছু রিওয়ার্ড, যে সে যদি সময় মতো আসে তাহলে তাকে পুরস্কৃত করা। হ্যাঁ, আপনার তাকে হয়তো বেস্ট এমপ্লয়ি, লয়াল এমপ্লয়ি বা ডিসিপ্লিন এমপ্লয়ি এরকমভাবে পুরস্কৃত করা, তাকে কিছু ক্যাশ অর্থ দেয়া। তাহলে এই দুইটার মধ্য দিয়ে আমাদের এই জিনিসটাকে ট্যাকেল করতে হবে। শাস্তি, হ্যাঁ আপনার সাথে লেনদেনটা কিভাবে, এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। এখন আপনার সাথে লেনদেনটা যদি হয়, আমাদের দেশে আমভাবে যে ইনস্টলমেন্টের বিক্রয়টা হয় সেটা তো সাধারণত সুদি সিস্টেমে হয়। এটার সাথে শরিয়া কমপ্লায়েন্ট পদ্ধতির পার্থক্য হচ্ছে আপনার শুরুতেই মূল্যটা ফিক্স করে নিতে হবে। অর্থাৎ সাধারণত ইনস্টলমেন্ট সেলে যেটা হয় যে একটা বেজ মূল্য, এরপর প্রতি এত পিরিয়ডের উপর বা এত মাসের উপর এক্সট্রা 2% 3% অ্যাড হবে, এটা সুদ। কিন্তু আমরা যদি ওই যত মাস সে দেরি করে দিবে তত মাসে আমাদের টোটাল আমরা তার কাছ থেকে এক্সপেক্ট করছি অতিরিক্ত, সেটা মিলিয়ে আমরা একটা মূল প্রাইসটাই ফিক্স করে দেই। এর অর্থ হলো 1 মাস পরেও যদি সে পরিশোধ করে স্টিল ওইটাই দিতে হবে। আবার সে যদি ওই নির্ধারিত সময়ের 6 মাসের চেয়ে দেরি করে তারপরেও ওই প্রাইসই দিবে সে। এইভাবে যদি আমরা করি তাহলে সেটা একটা সঠিক বাই বা ক্রয় বিক্রয় বলে পরিণত হবে। এখন এইভাবে যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনার প্রশ্ন থাকবে হচ্ছে উনি পে করছে কিভাবে, এটা দেখার বিষয় কিনা। এখন উনি পে করছে সেটা ক্রেডিট কার্ড দিয়ে করুক অথবা অন্য উপায় করুক, সেটার লায়াবিলিটি ওনার। আপনি অ্যাজ এ সেলার আপনার অধিকার আছে তার কাছ থেকে পেমেন্টটা বুঝে নেয়া। হ্যাঁ, তাহলে পেমেন্টটা উনি কিভাবে করছে এটার দায় ওনার। আপনার দায় হচ্ছে সেলটা যেন সঠিকভাবে হয় আর কি।
জি আরেকটা ছিল যে কাস্টমার কেয়ার যদি আমি অনেক বেশি কাস্টমার কেয়ারে সব কোঅপারেটর সব কিছু মেনটেন করে মেয়েদের ক্লিয়ার করা তারা শুধুমাত্র কল দিয়ে রিসিভ করার কোনো কল দিয়ে কাস্টমার কথা বলে সেক্ষেত্রে কোনো সমস্যা আছে কাস্টমার নিরাপত্তা আছে কাস্টমার কেয়ারে যদি আমাদের মানে চ্যাট বেস সাপোর্ট সিস্টেম থাকে তাহলে তো আমাদের প্রশ্ন থাকছে না যে আপনি তাকে প্রপার এনভায়রনমেন্ট দিচ্ছেন এবং সে চ্যাটে রেসপন্স করছে, কিন্তু যখন সে কথা বলছে ওখানে গিয়ে আমাদের প্রশ্ন চলে আসবে। হ্যাঁ, কারণ আমাদের দেশে বা আমাদের দেশে না, সব দেশেই কাস্টমার সাপোর্টে মেয়েদেরকে কেন রাখা হয় আমরা জানি। এটা রাখাই হয় যেন মানুষ ওখানে বেশি বেশি ফোন দেয় এবং তার সমস্যা না থাকলেও সে সমস্যা মনে করে। এই বিষয়টা শরিয়া কিন্তু পছন্দ করে না। শরিয়া চায় যে এই জায়গায় আমরা ব্যালেন্স, এবং আমরা জানি যে মেয়েদের ভয়েসও একটা আওরা, একটা কাজে এই বিষয়টা আমাদের বিবেচনা রাখা উচিত। বিশেষ করে আমরা যারা আলেম উদ্যোক্তা, আমরা যারা ইসলাম প্রিয় উদ্যোক্তা, আমাদের এই ছোটোখাটো খুঁটিনাটি বিষয়গুলোতেও পরিবর্তনমূলক চিন্তা করা দরকার। জি আমার বিশ্বাস আমার মেয়েটার কাছে বিশ্বাস এবং সে আমাকে অনলাইনে টাকা ট্রান্সফার করে দিচ্ছে হয়তো আমার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা দেওয়ার পরে আমি আমার অ্যাকাউন্টে কোনো নিয়োগ করে দিতে অথবা আমার পরিচিত কোনো একজন যে আমার সাথে জড়িত এমন কাউকে সে কোনো কথা বলে উকিল বানিয়ে যে আমার পক্ষ থেকে আপনি টাকাটা বুঝিয়ে নিয়ে তার সাথে ঘোরা প্রসেসিংটা চুক্তিটা সম্পূর্ণ করে, কিন্তু যার সাথে সে যাকে দায়িত্ব দিল কিন্তু আমার সাথে কোনো সমস্যা আছে। কানেক্টেড বলতে আপনার এমপ্লয়ি হলে তো অবশ্যই সমস্যা আছে, কারণ আপনার এমপ্লয়ি এবং আপনি দুজনে একই পক্ষ। হ্যাঁ, এখন এজেন্সি মানে আমাদের ব্যাংকগুলো যেটা করে, প্রথমে এজেন্ট হিসেবে ক্রয় করে তারপর আপনার বুঝিয়ে দেয়। এটা আমরা ব্যাংকগুলোকেও আমরা প্রতিনিয়ত এই সাজেশন দিয়ে আসছি যে আপনারা অন্য কাউকে এজেন্ট বানিয়ে তারপর লেনদেনটা সম্পন্ন করুন। আর যারা আপনার ব্যাংকের বাইরে আপনারা করছেন তারা অবশ্যই ওই পদ্ধতিতেই করার চেষ্টা করুন, যেখানে আপনাদের এজেন্ট হতে না হয়। কারণ যখন আলটিমেট গ্রাহক এজেন্ট হয় তখনই যত রকম শরিয়া সমস্যাগুলো তৈরি হয়। কাজেই টাকাটা আপনার অ্যাকাউন্টে না এসে ওই যাকে এজেন্ট বানানো হচ্ছে তার আপনার মাধ্যমে লেনদেন করে সরাসরি সাপ্লায়ারের কাছে টাকাটা পাঠালে এটাই হচ্ছে সবচেয়ে নিরাপদ। ওই আপনার এখান থেকে করা মানেই হচ্ছে আপনি এজেন্ট হয়ে যাবেন। তো এটাই আমি বলছি যে এই পদ্ধতিটাই আসলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেহেতু আমাদের দেশ, আপনি যদি এই কথাটা মালয়েশিয়ায় বলতেন তাহলে ওইখানে প্রশ্ন আসতো, আমার মানুষজন খুবই কম, সব জায়গায় যাবেন সব রোবট সিস্টেম অটোমেটিক ইত্যাদি। তা আমাদের দেশে অলিতে গলিতে দাঁড়ায় বসে কত মানুষ বসে আছে। আপনি 100 টাকা দিয়ে এজেন্ট বানায় দেন, অসুবিধা নেই, বুঝতে পারেন না? উনি তো টাকা পাঠিয়ে দিবে সাপ্লায়ারকে, এজেন্ট শুধু ওনার পক্ষ থেকে গিয়ে এটা এক্সিকিউট করবে, সাইন করবে, নিয়ে এসে মাল ওনাকে বুঝাই দেবে, সহজ। দেখেন এখানে এই যে এখন পাঠাও মাঠাও ইত্যাদি দিয়ে যে আপনারা মাল এক জায়গা থেকে এক জায়গায় পাঠান, এটা কি 10 বছর আগে আমরা চিন্তা করতে পারছি? এই সিস্টেমটা তৈরি হয়েছে চাহিদার জন্য। এখন আমরা যখন সবাই বলবো যে না মুরাবাহে এজেন্ট লাগবে, দেখবেন এরকম এজেন্সি সিস্টেম পাঠার ভিতরে আছে মুরাবাহে এজেন্ট। আপনি টিপ দিবেন, সে মুরাবাহার এজেন্ট হয়ে যাবে। না হাসতেছেন, বিষয়টা কিন্তু রিয়েলিস্টিক। চিন্তা করে দেখেন, ইসলামী ব্যাংকগুলো চাইলে মুরাবাহে এজেন্ট, এখন বাংলাদেশে এত মানুষ এত বেকার, এখানে যদি আমি মুরাবাহে এজেন্ট না খুঁজে পাই তাহলে আর কোন দেশে পাবো বলেন? আপনারা শুরু করে দেন না কমি উদ্যোক্তা মুরাবাহা এজেন্ট। এখানে খালি কাজ হচ্ছে গিয়ে কিনবে, কিনে আপনার কবজ করবে, এরপর গিয়ে আবার আপনার সাথে মুরাবাহা লেনদেন করবে, ডান, শেষ। ওইটার ভিতরে সব আপনার রিসিপ্ট যা আছে সব দিয়ে দিবে। নতুন আইডিয়া, উদ্যোক্তার সাহেব আইডিয়া পেয়ে গেছেন। জি তখন আমরা কোনো চুক্তি করতে পারি না মাসে কিন্তু সেও বলছে ঠিক আছে দিও, আমিও বললাম ঠিক আছে দিও। একটা পর্যায়ে গিয়ে তাকে আমি দিচ্ছি, সেও খুশি আমি খুশি। এখানে কোনো এমন অনুকরণ করা হলো না, কপিলের কথা বলছি গত মাস শেষে তাকে আমি দিচ্ছি কিন্তু এটা কোনো আগে থেকে ছিল, এতে কোনো সমস্যা আছে? অবশ্যই সমস্যা আছে, এবং এখানে অবশ্যই লিখিত চুক্তি করতে হবে। একদম বর্তমান সময়ে আমি ওয়াজিব বলি ডাইরেক্ট, মানে কোরআনেই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দাদায়ান্তু বিদাইনিন ইলা আজালি মুসাম্মা ফাকতুবু। যখন তোমরা করে থাকে তাহলে ইমিডিয়েটলি আপনারা আজকে যাচ্ছেন তো কালকেই চুক্তি করে ফেলেন। সর্বোচ্চ আরো 2 দিন আপনাকে দেওয়া হলো।
যাই হোক, যত কিছুই হোক। কারণ এইগুলো কি হয়, এই আল্লাহ রাব্বুল আলামিন কেন আল কোরআনের সবচেয়ে বড় আয়াতে এই বিষয়টা নিয়ে উল্লেখ করলেন? কারণ যত আমাদের লেনদেনের ঝামেলা আছে এগুলো লিখে না রাখার কারণে আমরা এরকম অনেক ডিসপিউট আপনার সেটেল করার জন্য মানে মীমাংসার ক্ষেত্রে যখন আমাদের কাছে আসে, মূল সমস্যা হচ্ছে কিছুই লিখিত নেই। তা আমাদেরকে হোয়াটসঅ্যাপের 10টা মেসেজ দেয়, ফেসবুক মেসেঞ্জারে 10টা মেসেজ আছে, কিছু ভয়েস মেসেজ দেয়, এটা দিয়ে তো কিছু প্রমাণিত হয় না। লিখিত থাকবে ক্লিয়ার কাট, কত ইনভেস্ট করা হয়েছে, প্রফিট কী হবে, এটি ভাগ হবে, সবকিছু সেটার ভিত্তিতে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া যায়। তো অবশ্যই যেগুলো লেখা হয় নাই 1 সপ্তাহের মধ্যে চেষ্টা করবেন সবগুলো লিখিত চুক্তিতে পরিণত করে ফেলতে। জি, আমাদের নিচে ওজনখানা ছোট দেওয়া, ওজনখানাটা আমাদের ছোট, যদি কেউ আপনি তুলে দিতে পারেন, আমার করে আলাদা আসলে তুমি টাইপিংটা জানো তাহলে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন, স্বাগত থাকে কিছু আগে আর এখানে এক্সানটা হবে আমাদের মাত্র প্রোগ্রামিং জায়গায় 5 ক্লাস আছে সেখানে কি 10 জানেন না আমরা একটা প্রবলেম। যদি আপনার নিয়ত থাকে অবশ্যই সব পাবেন ইনশাআল্লাহ। আপনার নিয়ত হচ্ছে যে আল্লাহ আমি এটা দিচ্ছি কেন, যে আমি নিজে মানে আমার কাস্টমারের উপর আমি ইহসান করছি, ইনশাআল্লাহ অবশ্যই সব পাবেন। জি 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 জি, শরিয়াতে তো সব পাওয়া সবচেয়ে সহজ, একটু জাস্ট নিয়ত থাকা দরকার যে আপনি এটা করছেন এই জন্যই যেন আল্লাহ খুশি হন, বাস সব। জি, আমি মিডওয়াইফ বিজনেস করে আছি, আমার টি-শার্ট পোশাক এগুলো পড়াশোনা করতে হবে। তো বাইরের জন্য একটা অর্ডার পাই, আমাদের লোকাল, তো দেখা যাচ্ছে যে 10-15 লাখ বা 20 লাখ টাকা একটা ফেব্রিক কিনতে আমাদের ইনভেস্টমেন্ট প্রয়োজন। তো আমরা প্রতি পরিচিত মানুষদেরকে বলি যে আপনি কিছু করেন, আপনি আমাকে 20 লাখ টাকা একটা বিক্রি করেন, এটা আমার কাছে লাভে বিক্রি করেন। অনেক সময় দেখা যায় কি যার মাধ্যমে আমরা ফেব্রিকটা কিনবো উনি শুধু ব্যাংকের সাথে আপনার জড়িত আছে, তার দেখা যাচ্ছে যে আপনার অধিকাংশ টাকাই হচ্ছে আপনার শুধু কারবারের সাথে জড়িত। এখন ওনাদের মাধ্যমে আমরা ইনভেস্টমেন্টটা দিতে পারবো। আমার সাথে আমি তো তার সাথে মানে সরাহান সব কিছু মেনটেন করতেছি, বাকি তার বিনিয়োগটা তো হালাল না। আপনি যদি শরিয়ার যে আপনার আপনি বাই মুরাবাহা করছেন তাই তো, তো এখানে এটার যে স্টেপগুলো বা আমরা একটু আগে অনেক কিছু ওনাকে বলেছি, আমাদের গাইডলাইনও আছে এই বিষয়ে, এগুলো পরিপালন করে যদি আপনি করেন তাহলে ওনার টাকার সোর্স জানাটা আপনার উপর ওয়াজিব না। কিন্তু আপনার কাছে যদি 2-3টা অপশন থাকে, যেখানে একজনের ব্যাপারে আপনি জানছেন যে আপনার তার আরেকটা সন্দেহজনক, আরেকটা এটা কম সন্দেহজনক বা সন্দেহমুক্ত, তাহলে ডেফিনেটলি যার আয় সন্দেহমুক্ত তারটা আপনি প্রায়োরিটি দিতে পারেন। কিন্তু অন্যথায় ওখান থেকে নিলে এটা শরিয়া নন কমপ্লায়েন্ট হবে এরকম না। আরেকটা বিষয় হচ্ছে উদাহরণ ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় আমরা কথা একজনের কাছ থেকে মানে আমার বাপুর মা 10 লাখ টাকা ইনভেস্ট করি, তো দেখা যাচ্ছে আমি আমার রিটেলসে গিয়ে এটা 1 লাখ টাকা বিজনেস করি, প্রফিট যখন আমি শেয়ার করবো তখন কি তাকে কি 10 লাখ টাকার প্রফিট শেয়ার করবো নাকি পুরো বিজনেসের প্রফিট শেয়ার করবো? আপনি মুদারাবাদ বিনিয়োগটা যখন নিয়েছেন ওটা পুরো বিজনেসে নিয়েছেন না একটা প্রজেক্টে নিয়েছেন? একটা প্রজেক্ট করতে ওভারঅল আমার বিজনেসে তাকে আমি রেকর্ড করে দিচ্ছি যে তোমাকে আমি শুধু 10 লাখ টাকা প্রফিট শেয়ার করবো। তখন আমি মানে আমার ব্যবসা যদি বড় হয়, বড় হলে তখন ব্যবসার অতিরিক্ত যেই লাভটা ওগুলো আমার থাকবে। এরকম যদি তার সাথে শর্ত করি তাহলে সেটাকে এই ধরনের শর্ত তো অস্পষ্ট মনে হচ্ছে। আপনার হাতে অপশন হলো যে মুদারাবা করছেন একটা স্পেসিফিক প্রজেক্টে, এই প্রজেক্ট 10 লাখ হোক 1 কোটি টাকায় যাই হোক না কেন এখান থেকে প্রফিট দিবেন, অথবা মুদারাবা হবে পুরো ব্যবসায়। যখনই পুরো ব্যবসায় হবে তখন পুরো ব্যবসার প্রফিটের অংশ থেকেই ওনার হক চলে আসবে। এই জন্য শুরুতেই আপনাকে ডিটারমিন করতে হবে। এখানে ধরেন ওনার থেকে আপনি 10 লাখ নিয়েছেন মুদারাবায়, আবার অন্যদিকে আপনার নিজেরও 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট ছিল, তার মানে এটাকে আমরা ফিকহি কিতাবে আমরা বলি আল মুদারিব ইউদারিব, অর্থাৎ মুদারিব নিজেও আপনার ইনভেস্ট করেছে বা মুদারাবা করেছে, অর্থাৎ আপনার নিজের 10 লাখ টাকা আছে আবার অন্য 10 লাখ টাকা নিয়েছে। এখন ধরেন এই 20 লাখ টাকার ইনভেস্টমেন্ট গিয়ে গ্রো করে ব্যবসায় 1 কোটি টাকা হয়ে গেছে, তাহলে এই 1 কোটি টাকার যে লাভটা আসবে প্রথমে এটাকে 50-50 করতে হবে, যেহেতু এখানে 2টা মূলধন আছে আসতেছেন। তো যাই হোক, মুদারাবা বলি বা মুশারাকা বলি, এখন যখন বিভিন্ন পার্টি মিলে মূলধন দিচ্ছে, আমাদের মূলধন নেয়ার পয়েন্টে
এটা এনশিওর করতে হবে যে ওনার মূলধনের রেশিও কত, তাহলে ধরেন ওই যে আমি আগেই বললাম 10 লাখ হলে 50-50, এভাবে আবার 3 জন মিলে 10 লাখ করে দিয়েছে, তাহলে এক একজনের 33.3333%। তাহলে এই যে 33.333% বা হোয়াট এভার, এটা হচ্ছে ওনার মূলধনের রেশিও। এখন প্রফিট যে রেশিও সেটা মূলধন রেশিও অনুযায়ী হতে পারে, আবার কেউ যদি শ্রম দেয় তাহলে তার প্রফিটের রেশিও বেশিও হতে পারে। যেমন আপনি 10 লাখ দিয়েছেন আবার শ্রমও দিচ্ছেন, তাহলে আপনার প্রফিটের রেশিওটা বেশি হতে পারে। কিন্তু মূল কথা হলো আপনি যেটা বলার চেষ্টা করেছেন যে বিভিন্ন অ্যামাউন্টে মানুষ যখন মূলধন দিচ্ছে তখন তাদের সাথে আমরা বিভিন্ন প্রফিট শেয়ার করতে পারবো কিনা। এটার বেস্ট উপায় হচ্ছে যে সকল আপনার মূলধন দাতাদের সাথে একটা সিম্পল প্রফিট শেয়ারে আসা। যে ধরেন 5 জন মূলধন দিচ্ছে আর আপনি একা হচ্ছেন মূলত এটা ম্যানেজ করছেন, আপনাদের মাঝে প্রফিট শেয়ার হচ্ছে 50-50, তাহলে 50% আপনার আর বাকি 50% ওনাদের মূলধনের আনুপাতিক হার অনুযায়ী তাদের মাঝে বন্টন হবে। আপনি যদি আলাদা আলাদাভাবে প্রত্যেকের সাথে একটা রেশিওতে এগ্রি করেন, আপনি আলটিমেটলি গিয়ে ঝামেলায় পড়বেন। শুধু হিসাব রাখতে কষ্ট হবে না, এটা আপনার কোনো কারণে যখন ডিসপিউট হবে, মুনাজা আমরা আরবিতে যেটা বলি, দ্বন্দ্ব হবে, দ্বন্দ্ব নিরসন করতে পারবেন না, আরো অনেক রকম সমস্যা হবে। এই জন্য শারিয়া এই ধরনের গারারযুক্ত রেশিওকে পছন্দ করে না। সিম্পল একটা মেথডে আসেন যেখানে ওনারা ওনাদের মূলধন আনুপাতিক হারে ওই প্রফিটের একটা অংশ পাবে, আর বাকিটা আপনি শারিকে আমেল বা অ্যাক্টিভ পার্টনার হিসেবে আপনি একটা অংশ পাবেন। এবং গাইডলাইন সংক্রান্ত যদি আপনার কোশ্চেন থাকে, ক্লিয়ার জায়গা থাকে, ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের সার্ভ করার জন্য আপনাদের আমাদের লাস্ট প্রশ্নের তো আমরা আমাদের চলে যাবো। আচ্ছা, উনি আগে হাত তুলেছেন মনে হয়। জি, আমরা জানতে পারলাম যে ক্লায়েন্টের ডাটা হচ্ছে আমাদের, সেই ক্ষেত্রে এখন আমরা যে প্রবলেমটা ফেস করছি, তাহলে কি আমি চেঞ্জ সেলসটা করতে পারবো না? টোটালি ইমেল মার্কেটিং ওইটার অংশ। আবার আমি যদি এটাকে একদম আমানা হিসাবে এভাবে নিই যে একবার সেলসে ফেসবুকে যে রিটার্গেট অপশনটা আসে সেটাও অনেকটা এটার দিকে চলে, যদিও খুবভাবে চিন্তা করলে খুব একটা যায় না, কিন্তু এই দুটা জিনিস একটা আমানা এই সেন্সে। আচ্ছা, প্রশ্ন শেষ হয়েছে, সরি। আমানা এই সেন্সে যে এই তথ্যটা আমরা আরেকজনকে দিতে পারবো না। এখন একই প্রতিষ্ঠান যদি তথ্যটা ব্যবহার করতে চায়, তা সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট হচ্ছে প্রথম যখন আপনি কন্ট্যাক্টগুলো নেবেন তখনই তার কাছ থেকে একটা অনুমতি নিয়ে নেওয়া যে তার কাছে আপনার মার্কেটিং ইমেল যাবে বা ইত্যাদি। যেমন এখন ওয়েবসাইটের মাঝে একটা চেক বক্স থাকে, হ্যাঁ, যেখানে অ্যাটলিস্ট তার কাছ থেকে একটা অনুমতি নিয়ে নেওয়া থাকে, যদিও এটা কেউ পড়ে না, সেটা আরেক বিষয়। 2 নম্বর হচ্ছে যে আমরা যখন টেলিসেল বা ইত্যাদি ইয়াগুলো করবো, এগুলো এমনভাবে করা যেন এটা বিরক্তির কারণ না হয়। যেমন ইদানিং এখন অনেক প্রতিষ্ঠানেরই SMS বা ইত্যাদি এত বেশি আসা শুরু হয়েছে যেগুলো আপনার বিরক্তির পর্যায়ে গ্রাহককে নিয়ে যায়। এই 2টা বিষয় যদি আমরা খেয়াল রাখি তাহলে আশা করি আর আমানার লঙ্ঘন ইনশাল্লাহ হবে না। একটা বিষয় হচ্ছে যে আমরা যারা দেখা যায় কন্টেন্ট করি সেটার মধ্যে স্টোরি টেলিং এর একটা ব্যাপার থাকে, কারণ হচ্ছে এটা সবচেয়ে বেশি কাজ করে। স্টোরি টেলিং এর একটা ট্রু বেসড থাকে, তারপরও আমি নিশ্চয়ই চাইবো যে আমার প্রেজেন্টেশনটা যেন খুবই ভালো হয়। তো এখানে দেখা যায় যে স্টোরিটা ছিল তার এক্সাক্ট কথাগুলো তো হয় না, কিছু মানে কম বেশি হয়, সেটা কি ধারার মধ্যে অন্তর্ভুক্ত হবে কিনা। কারণ স্টোরিটা একটা ট্রু বেসড হয়, বা এখানে অনেক কথা আছে যে প্রেজেন্টেশনের ক্ষেত্রে একটু এদিক সেদিক হয়, এটা গল্প বলার মতো মানে এটা গল্পটা এমনভাবেই বলতে হবে যেন এটা স্পষ্ট হয় যে এটা আসলে বানানো। মানে গল্পটা মানুষ কেন বলে যেন মানুষ এটা রিলেট করতে পারে নিজের সাথে, কিন্তু এটা যেন একদম অমুক সমুক একদম এমনভাবে আমরা বললাম যে এটা একটা ট্রু স্টোরি হিসেবে মানুষের কাছে আসলো, তাহলে ওটা মিথ্যা হয়ে যাবে, আমার লঙ্ঘন না। হ্যাঁ, আচ্ছা, প্রেজেন্টেশনটা এরকম হচ্ছে যে যেখানে একদম আমার সাথে একজনের সাথে 10 সেকেন্ড বা 20 সেকেন্ড কথা হয়েছে, সেটাকে আমি যখন ব্যক্ত করছি আরেকজনের কাছে সেটা হয়তো 30-40 সেকেন্ডে চলে গিয়েছে হুবহু সেই কথাটা। এটা মানে মূল যে মানে কথাটার মাফহুম বা যেই মর্মটা সেটা যদি ঠিক থাকে তাহলে তো এটা অসুবিধা নেই, কিন্তু সেটার বাইরে গিয়ে যদি আমরা অনেক কিছু বাড়িয়ে বলি তখন সেটা হয় এক্সাজারেশন, যে বাড়িয়ে বলা ওইটা হবে, আর নতুবা সেটা মিথ্যা হবে, কোনো না কোনো একটা ঝামেলায় গিয়ে পড়বে। এই জন্য বেস্ট হচ্ছে যদি আমরা ফিকশন টাইপের গল্প লিখি তখন এটা বলেই দেয়া যে এটা মানে একটা বাস্তব চরিত্র অবলম্বনে না, বা বাস্তব চরিত্র অবলম্বনে লেখা, এরকম একটা সাধারণত ডিসক্লেমার দেয়া থাকে।
ছোট ছোট বিভিন্ন ডকুমেন্টারি বা ইত্যাদিতে অনেক সময় দেখবেন এটা বলে দেওয়া থাকে। এটা বলার উদ্দেশ্য হলো মানুষ যেন এটাকে সত্যিকার গল্প মনে করে বসে না থাকে। কারণ অনেক মানুষ আছে যারা এত মানে গভীরভাবে বিষয়গুলোকে উপলব্ধি করতে পারে না, সরল, তারা এটাকে সত্য মনে করতে পারে। এই ধারণা থেকে বের হওয়ার জন্য আমাদের তাদেরকে ডিসক্লেমার বা দেওয়া উচিত। এই সিস্টেমে একটা বিষয় আসে যে থার্ড পার্টি থেকে নাম্বার কিনতে হয়, তো এই জিনিসটা আসলে কিভাবে? এইটাকে আমি মনে করি যে সম্পূর্ণ অনৈতিক একটা বিষয়। থার্ড পার্টি থেকে নাম্বার কেনা মানে কি? ধরেন একটা লোক বিকাশের জন্য নাম্বার লিখে আসছে, ওইটাকে আবার আমি কিনে তার কাছে আমি চাল বিক্রি করা শুরু করলাম, অথবা ডাল বিক্রি করা শুরু করলাম, অথবা অন্য কিছু। এটা অ্যাক্টিভ পার্টনার বলতে ওই পার্টনার যিনি আপনার একই সঙ্গে মূলধনও দিয়েছেন, আবার উনি শ্রমও দিচ্ছেন। হ্যাঁ, তো এই এবং ওনাকে আমরা ওনার শ্রমের বিনিময়ে প্রফিটের একটা অতিরিক্ত অংশ দিচ্ছি। আবার ওনাকে যদি আমরা শ্রম হিসেবে আলাদা চুক্তিতে ওনার সাথে আমরা বেতনের চুক্তি করি, সাধারণত আমাদের দেশে যারা অ্যাক্টিভ পার্টনার এরাও অনেকেই বেতন নেয়, ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে একটা স্যালারি নেয় বা ইত্যাদি, তখন ওই পার্টনারের জায়গায় উনিও স্লিপিং পার্টনারের পর্যায়ভুক্ত হবেন। অর্থাৎ ওনার মূলধনের রেশিও হচ্ছে ওনাকে আমরা প্রফিটের রেশিও বেশি দিতে পারবো না। উনি যদি 30% মূলধন দেন, আমরা ওনাকে সর্বোচ্চ 30% প্রফিট দিতে পারবো, কমও দিতে পারি, কিন্তু এর চেয়ে বেশি দিতে পারবো না। এটার লজিকটা হলো, এটার যুক্তিটা হলো যে এই যে 30% মূলধন দিয়ে উনি 30% প্রফিট নিচ্ছে, এটা 30%-এর বিপরীতে যদি আমরা ওনাকে 35% দেই, তাহলে প্রশ্ন আসবে অতিরিক্ত 5% কিসের বিনিময় হলো? তো উনি যদি অ্যাক্টিভ পার্টনার হন, ওনার কাজের বিনিময়ে অতিরিক্ত 5%। কম হলে এই প্রশ্ন নাই, বেশি হলে এই প্রশ্নটা থাকছে। আশা করি স্পষ্ট হয়েছে। আমি বিজনেস শুরু করেছি, আমি আলাদা একটা বিজনেস আছে, নতুন বিজনেসের জন্য দুইজনের কাছে প্রোডাক্ট 10 থেকে 12 জনের কাছে প্রোডাক্ট সোর্সিং করতে গেছিলাম, তো দুইজনের কাছে গেছি দুটো প্রোডাক্টের জন্য, তারা আমাকে পার্টনার হবে। সো একটা প্রোডাক্ট পেয়েছি, 2 টাকা প্রোডাক্ট পেয়েছি। তো তুমি যখন আমার প্রেজেন্স, আমার মার্কেটিং স্টাইলগুলো দেখছে, তখন বলছে যে আপনি আমার প্রোডাক্টটা বের করে দেন, আমার পুরো স্ট্রাকচার আর ইনভেস্টমেন্ট সব কিছু আমি দেবো, আপনি 50-80 প্রফিট গেইন করবেন। সেই ক্ষেত্রে আমাদের ডিলটা কিভাবে করতে হবে? চুক্তিটা হবে, আপনি হচ্ছেন আপনার ওই অ্যাক্টিভ পার্টনারের মতোই আর কি। আপনি মূলত আপনার শ্রম, মেধা বা মার্কেটিং স্কিল দিয়ে প্রোডাক্টটাকে বাজারজাত করার করবেন, আর মূলধন বা অন্য সব কিছু উনি দিচ্ছেন। আপনার অধিকারটা কেবলমাত্র প্রফিটে। মানে কি, কোনো কারণে ভবিষ্যতে যদি আপনার কোম্পানি লিকুইডেট হয়ে যায়, তাহলে ওখান থেকে আপনি কিছু পাবেন না, কারণ আপনার রাইটটা একমাত্র প্রফিটের একটা অংশ হয়তো আপনি পাবেন। আমরা শেষ করার আগে যে বিষয়টা আগেও একবার বলেছি, আবার একটু বলি, যে এখন আমাদের মাঝে আমরা জানি যে যারা মুসলিম উদ্যোক্তা, নানাভাবে আমরা বিভিন্ন বিনিয়োগ নিচ্ছি, মুদারাবার ভিত্তিতে, মুশারাকার ভিত্তিতে, মুরাবাহার ভিত্তিতে। এখানে 2টা বিষয় বলবো খুব জরুরি। 1 নম্বর হচ্ছে অবশ্যই প্রত্যেকটা চুক্তি যেন লিখিত হয়, এবং লিখিতটাও এমনভাবে যেটা একই সঙ্গে শরিয়া পরিপালন করে এবং বাংলাদেশের আইন অনুযায়ী বিনিয়োগকারীদের একটা ন্যূনতম আপনার প্রোটেকশন থাকে। কারণ আমাদের এখানে সে বিনিয়োগ করবে এবং এই বিনিয়োগটার যদি ন্যূনতম তার প্রোটেকশন না থাকে বাংলাদেশ আইনে, তাহলে দায়বদ্ধতা ওইভাবে থাকে না, এবং পরবর্তীতে যখন কোনো লস হয়, এটা আসলে সবার পুরো ইন্ডাস্ট্রির বা পুরো মুসলিম উদ্যোক্তা সবার এখানে আপনার বদনাম হয়ে যায়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার ব্যবসায় লস হোক, কিন্তু আমার দ্বারা যেন শরিয়া সম্মত ব্যবসার বদনাম না হয়, এটা আমরা সবাই মাথায় রাখার চেষ্টা করব। এবং ব্যবসা যারা আমরা যেই ব্যবসা আমি যতটুকু ঝুঁকি নিতে পারবো, করতে পারবো, ওই অনুযায়ী আমরা বিনিয়োগ নেওয়ার চেষ্টা করব। আমার যদি ক্যাপাবিলিটি থাকে 1 লাখ টাকার ব্যবসা করার, আমি 1 কোটি টাকার বিনিয়োগ নেব না, আমি ধীরে ধীরে আগাবো। আমি একটু আগে এই কথাটা বলার চেষ্টা করেছি। আমরা অধিকাংশ ব্যবসা ফেল করতে দেখছি এই জায়গায় যে সে তার ক্যাপাবিলিটির চেয়ে অনেক বেশি বিনিয়োগ নিয়েছে, এরপরে সেটা পরিচালনা করতে পারছে না। আমরা অনেক সময় মনে করি যে আমার অনেক টাকা থাকলেই ব্যবসা বড় হয়ে যাবে। না, ব্যবসাটা খুব স্লো একটা প্রসেস, যেখানে আস্তে আস্তে আমাকে টিম, প্রোডাক্ট ইত্যাদি বানায় আমাকে সামনে যেতে হবে। কাজে এই বিষয়টা আমরা সবাই খেয়াল রাখি। আমাদের বর্তমান বাংলাদেশে এই বিষয়গুলো বারবার হচ্ছে, আমাদের কাছে এরকম অনেক আসছে, এবং অনেকের কাছেই এই মুদারাবা মুশারাকা স্ক্যাম মনে হচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। পাকিস্তানে অনেক ওলামায়ে কেরাম
জেলে আছেন বা আগে আরও বেশি ছিলেন এই বিভিন্ন মুদারাবা স্ক্যামের কারণে। দেখা গেছে মুদারাবা বিনিয়োগ ওনাদের ছবি দিয়ে দিয়েছে যে ওনারা এখানে শরিয়া কনসালটেন্ট, এরপর ব্যবসায়ীরা লস করেছে, মাঝখান দিয়ে জেলে যেতে হয়েছে ওনারা। আমরা বাংলাদেশে এই ধরনের পরিস্থিতি দেখতে চাই না। আশা করি আপনারা এবং সব উদ্যোক্তারা রেসপন্সিবলি দায়িত্বের সঙ্গে আমরা আমাদের ব্যবসাগুলোকে করব এবং বিনিয়োগ গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। মোটামুটি বিশ্বের প্রায় সবকটা মহাদেশে আমাদের অভিজ্ঞতা আরো অনেক বিস্তৃত। 3 নম্বর হচ্ছে আমাদের মাদ্রাসা মার্কাজ দিরাসাতুল ইকতিসাদ ইসলামী বা সেন্টার ফর ইসলামিক ইকোনমিক্স স্টাডিজ। এটা হচ্ছে 2 বছর ব্যাপী একটা ইফতা বা ফতোয়া প্রোগ্রাম, যেখানে মাওলানা শেষ করে মুফতি হওয়ার জন্য আসেন এবং এখানেও আমরা ইসলামিক ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সের আধুনিক এবং প্রাচীন বিষয়গুলো পড়াই এবং ওখানে আমাদের প্রতি মাসেই কয়েকটা আর্টিকেল ব্লগে যায়। তারপর আপনার এই জার্নালের কথা বললেন, আমরা এই জার্নাল আগামী সপ্তাহে আমরা আমাদের প্রথম সংখ্যা প্রস্তুতিমূলক সংখ্যা প্রকাশ করতে যাচ্ছি ইনশাআল্লাহ, আগামী সপ্তাহে না এই সপ্তাহে ইনশাআল্লাহ। এবং সেটা আস্তে আস্তে ইনশাআল্লাহ ইন্টারন্যাশনালি ISBN হবে। এই মুহূর্তে প্রথম সংখ্যাটা আমরা একটু জেনারেল পত্রিকার মতো রেখেছি। আমাদের আরেকটা প্রতিষ্ঠান হচ্ছে স্যাট, সেন্টার ফর এথিক্যাল রিসার্চ অ্যান্ড থটস। এখান থেকে আমরা পলিসি লেভেলের বিভিন্ন কাজ করি এবং ওইখান থেকে অলরেডি ইসলামী অর্থনীতি, ব্যাংকিং, ফাইন্যান্স, ওয়াকাফ, জাকাত, হালাল এগুলো নিয়ে প্রায় আমাদের 10 থেকে 12টা পলিসি পেপার এই গত 1 বছরে ইন্টারিম সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে আলহামদুলিল্লাহ দেওয়া হয়েছে। তো আমরা যদি এই আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যেমন কমি উদ্যোক্তা আপনাদেরকে একত্রিত করছে আলহামদুলিল্লাহ, আমরা যদি এই আমাদের ইকোসিস্টেমের যে অন্যরা কাজ করছে সবার তো উদ্দেশ্য একই। আমরা ট্রেনিং কেন দিচ্ছি? যেন আপনারা হালালভাবে ব্যবসা করতে পারেন, মানুষ যেন হালালভাবে বিনিয়োগ করতে পারে, আবার আপনারা চাচ্ছেন হালাল ব্যবসা করতে। তো এই সবার মাঝে আমাদের যদি পার্টিসিপেশনটা এবং কোলাবোরেশনটা ভালো হয় তখন কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। মানে আপনি যেমন জার্নালের কথা বলছেন, এগুলো কিন্তু অলরেডি আমাদের ইকোসিস্টেমে আছে। যে ভাই বললেন যে মার্কেটিং নাই, ঠিকই বলছেন। তো এই মার্কেটিংটা আপনারাই কিন্তু আরও ভালো করতে পারেন। যখন জানবেন যে আমাদের এখানে একটা জিনিস আছে, আপনারাও আপনাদের এই পরিমণ্ডলে অনেক প্রচারগুলো করতে পারেন। ইনশাআল্লাহ আমরা এগুলো সম্পর্কে আরও বিস্তারিত শেয়ার করবো ইনশাআল্লাহ। জি, অনেক সুন্দর পরামর্শ মাশাআল্লাহ। আমরা যেটা করি সেটা হচ্ছে যে আপনারা যদি আমাদের পেজে যান এবং ফেসবুকে, তাহলে দেখবেন প্রতি সপ্তাহেই বা প্রায় প্রতি মাসেই একাধিক সপ্তাহে আমাদের ফ্রি ওয়েবিনার আছে, যেখানে আমরা এই বিষয়ে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করছি। প্রায় প্রতিদিন সপ্তাহে এখন আমাদের কল সেন্টার আছে, এটা ফ্রি। আপনি যে ওই সময় মাঝে ফোন দিলে ওখানে একজন মুফতি সাহেব আছেন, বেসিক পরামর্শটা দিয়ে দিবেন। মুরাবাহা, মুশারাকা, মুদারাবা ইত্যাদি বহুল প্রচলিত সিস্টেমগুলোর উপর আমাদের গাইডলাইন এবং এখানে স্যাম্পল চুক্তি সহ দেওয়া আছে। এটা একেবারেই স্বল্প একটা ফিস আমরা এখানে রাখি, ওটা আপনি অনলাইন থেকে সরাসরি কিনে নিতে পারবেন। আরও বিভিন্ন ট্রেনিং আছে, সেগুলো অনলাইনে কিনতে পারবেন, রেকর্ডের আছে সেটা কিনতে পারবেন। এরপরে কনসালটেন্সি যেটা, সেটাও অনেক বেশি ডাইনামিক। মানে এমন না যে আমরা জানি যে ওয়ান সাইজ ডাজন্ট ফিট অল, এখানে একই রকম সার্ভিস আমি সবাইকে দিতে পারবো না। যেমন পাকিস্তানে আমরা দেখেছি বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর নিজস্ব ইন্টারনাল শরিয়া কনসালটেন্ট তারা রাখে। যেই আমরা যেমন লিগ্যাল ডিপার্টমেন্ট আছে, কমপ্লায়েন্স আছে, মার্কেটিং আছে, সেলস আছে, এরকম শরিয়া ডিপার্টমেন্ট আছে। কর্পোরেটগুলোর কথা বলছি আমি, কিন্তু ব্যাংক বা অন্য আর্থিক প্রতিষ্ঠানের কথা বলছি। পাকিস্তানে এরকম বড় বড় অধিকাংশ কর্পোরেট প্রতিষ্ঠানে এরকম আছে। আমাদের দেশে যদিও এই ধারণা এখনও চালু হয়নি। তা আমরা মনে করি যে যখন বড় কর্পোরেট হয় ওইখানে একরকম দরকার, ওইখানে আমরা ধরেন একজনকে অনেক বেশি ডেডিকেট করে দেই, ওখানে প্রতিনিয়ত যাওয়া, ট্রেন আপ করা ইত্যাদি। আবার যারা ছোটো ছোটো প্রতিষ্ঠান আছে এদের ক্ষেত্রে মডেলটা ভিন্ন। হয়তো চুক্তিটা আমরা দেখে দিলে আপনার ওকেশনালি খুব মানে হয়তো 3 মাস 4 মাস পরে ফলো আপ করলেও হয়ে গেল। কিন্তু উদ্দেশ্য হলো যে আপনার পুরো বিষয়টার জন্য রিভিউ হয় এবং সেটা একটা ন্যূনতম শরিয়া পরিপালনের মানকে বজায় রাখে। এটা আমরা আইফা থেকে চেষ্টা করি এবং আপনারা যোগাযোগ করলে আশা করি আমরা সেই বিষয়ে সহযোগিতা করবো।